ভালোবাসা কি শুধুই প্রাপ্তির নাম, নাকি সবকিছু উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার মাঝেও লুকিয়ে থাকে এক অদ্ভুত প্রশান্তি? কখনো কখনো একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের পুরো জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে দিতে হয়। ভুল বোঝাবুঝি, সমাজের কুটিলতা আর নিয়তির নির্মম পরিহাসে যখন দুটি হৃদয় আলাদা হয়ে যায়, তখন কি সত্যিই সব শেষ হয়ে যায়, নাকি দূরত্বের আগুনে পুড়ে সেই ভালোবাসা আরও খাঁটি, আরও দুর্ভেদ্য হয়ে ওঠে? এটি এমন এক অকল্পনীয় আত্মত্যাগের গল্প, যেখানে এক যুবকের নিঃস্বার্থ ভালোবাসার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল ক্ষমতার দম্ভ আর সমাজের অহংকার। আসুন, হারিয়ে যাওয়া আর নতুন করে ফিরে পাওয়ার এই রোমাঞ্চকর ও হৃদয়স্পর্শী গল্পের ডুব দেওয়া যাক। বিবাহবিচ্ছেদের দীর্ঘ ৭টি বছর কেটে গেছে। যে স্ত্রী একসময় অভাবের সংসারে দিন কাটাত, সে আজ সমাজের বুকে একজন দাপুটে আইপিএস অফিসার। আর তার স্বামী, সে নিজের সবকিছু হারিয়ে একটি জরাজীর্ণ ভাঙাচোরা কুঁড়ে ঘরে ধুকে ধুকে দিন পার করছিল। কিন্তু তাদের জীবনের এই চরম পরিণতির শুরুটা হয়েছিল অনেক আগে, রূপনগর গ্রামের এক ভয়াল বর্ষার রাতে। সেদিন বৃষ্টি এতই প্রবল বেগে ঝরছিল যে মনে হচ্ছিল পুরো রূপনগর গ্রাম যেন বানের জলে তলিয়ে যাবে। ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে অন্ধকার আকাশ চিরে যাচ্ছিল, আর সেই ভয়ঙ্কর ঝলকানির আলোতেই শ্রেয়ার চোখের সামনে তার স্বামী আরিয়ানকে মোটা দড়ি দিয়ে বেঁধে পশুর মতো পেটানো হচ্ছিল। গ্রামের প্রতাপশালী জমিদার প্রতাপ সিংহের ছেলে অহংকারে উন্মত্ত হয়ে চিৎকার করে বলছিল, শালা আমার গুদাম থেকে টাকা চুরি করার সাহস দেখিয়েছে, আজ একে কোনোভাবেই জ্যান্ত ছাড়ব না। আরিয়ানের পুরো মুখমণ্ডল থেকে তখন ফিনকি দিয়ে রক্ত ঝরছে, কিন্তু তার চোখের দৃষ্টিতে তখনও এক অদ্ভুত অটল আত্মসম্মানবোধ অবশিষ্ট ছিল। চরম যন্ত্রণার মাঝেও সে বারবার কেবল একটি কথাই উচ্চারণ করছিল, আমি কোনো চুরি করিনি, আমি নির্দোষ। কিন্তু চারপাশে দাঁড়িয়ে থাকা পাষাণ হৃদয়ের মানুষদের কাছে সত্যের কোনো মূল্য ছিল না। তারা কেবল একজন অসহায় গরিব মানুষকে চরমভাবে অপমান করার পাইশাচিক আনন্দ উপভোগ করতে চেয়েছিল। শ্রেয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে সে ভিড় ঠেলে আরিয়ানের ঠিক সামনে এসে দাঁড়াল। কান্নায় ভেঙে পড়া কাঁপা গলায় সে হাত জোড় করে বলল, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন, সে এমন কোনো কাজ করতেই পারে না। ঠিক সেই মুহূর্তেই জমিদার প্রতাপ সিংহ শ্রেয়ার দিকে ওপর থেকে নিচ পর্যন্ত তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাল এবং ব্যঙ্গ করে বলল, তোর ভাগ্যটাই আসলে পোড়া। তুই নিজে একজন সম্মানীয় ঠাকুরের মেয়ে হয়ে কিনা শেষমেশটি পথের ভিখারি মজুরের সাথে পালিয়েছিস। এই কথা শুনে ভিড়ের মাঝে থাকা নিষ্ঠুর মানুষগুলো হো হো করে হাসিতে ফেটে পড়ল। শ্রেয়ার দুই চোখ বেয়ে অঝরে বৃষ্টির জলের সাথে চোখের জল গড়িয়ে পড়তে লাগল। কিন্তু অপমানে ভেঙে না পড়ে সে আরিয়ানের হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। ঠিক সেই সুযোগে জমিদারের এক ভাড়াটে গুন্ডা আরিয়ানের পেটে সজোরে এক লাথি বসিয়ে দিল। যন্ত্রণায় কোঁকিয়ে উঠে আরিয়ান কাদামাখা মাটিতে লুটিয়ে পড়ল। শ্রেয়া আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল যেন তার নিজের বুকটাই ফেটে যাচ্ছে। সে দ্রুত আরিয়ানের ওপর ঝুঁকে পড়ে কাঁদতে কাঁদতে বলল, কিছু তো বলো আরিয়ান, তুমি এভাবে চুপ করে কেন আছো? আরিয়ান অতি কষ্টে তার দিকে তাকাল। সেই প্রথমবারের মতো তার লড়াকু চোখে পরাজয়ের গ্লানি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে দীর্ঘশ্বাস ছেড়ে ভীর গলায় বলল, এই দুনিয়ায় গরিব মানুষের সত্যি কথা শোনার মতো কেউ নেই শ্রেয়া। ঠিক সেই মুহূর্তেই পুলিশের সাইরেন শোনা গেল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ বা তদন্ত ছাড়াই আরিয়ানকে অপরাধীর মতো কলার চেপে ধরে জিপে তুলে নিল। আর গ্রামের মানুষজন নির্লজ্জের মতো এই তামাশা দেখতে থাকল। শ্রেয়া পুলিশের জিপটার পেছন পেছন প্রবল বৃষ্টির মাঝে কাদামাখা রাস্তায় অন্ধের মতো দৌড়াতে লাগল। কিন্তু একসময় জিপটি রাতের ঘন অন্ধকারে চিরতরে হারিয়ে গেল। সেই অভিশপ্ত রাতে শ্রেয়া এক মুহূর্তের জন্যও ঘুমায়নি। সে সারা রাত থানার বাইরে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে বসে থাকল। পরের দিন সকালে যখন থানার দারোগা বাইরে বের হলেন, তখন শ্রেয়া তার পায়ের কাছে পড়ে গিয়ে হাত জোড় করে বলল, স্যার, বিশ্বাস করুন, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। দারোগা তার দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি হেসে বলল, নির্দোষ? গরিব মানুষ তো সবসময় নিজেকে নির্দোষী দাবি করে। এই একটি মাত্র বাক্য শ্রেয়ার মনের ভেতর প্রথমবারের মতো এই পচা গলা সমাজের প্রতি এক তীব্র ঘৃণার জন্ম দিল। পরের দিন গ্রামের এক দয়ালু বৃদ্ধ শিক্ষক রহমান মাস্টারের হস্তক্ষেপে আসল সত্যটা বেরিয়ে এলো। জানা গেল, চুরির আসল ঘটনাটি ঘটিয়েছিল স্বয়ং জমিদার প্রতাপ সিংহের ছেলেই, কিন্তু অত্যন্ত সুকৌশলে
পুরো দোষটা গরিব আরিয়ানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। রহমান মাস্টারের চেষ্টায় আরিয়ান থানা থেকে মুক্তি তো পেল, কিন্তু ততদিনে রূপনগর গ্রামে তার যা কিছু সম্মান ছিল তা পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছিল। গ্রামের ছোট থেকে বড় সবাই তাকে দেখলেই চোর বলে কটূক্তি করতে শুরু করল। সে যেখানেই দুমুঠো অন্নের জোগাড়ের জন্য কাজের সন্ধানে যেত, মানুষজন তার মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে দিত। কাজের অভাবে ধীরে ধীরে তাদের ছোট্ট সংসারটিতে অনাহারের কালো ছায়া দীর্ঘ হতে লাগল। এমনও অনেক অভিশপ্ত দিন কাটতে শুরু করল যেদিন তাদের ঘরের চুলায় একটু আগুনও জ্বলত না। আরিয়ানের বৃদ্ধা মা সুমিত্রা দেবী এই সমস্ত দুর্গতির জন্য একমাত্র শ্রেয়াকেই দায়ী করতে লাগলেন। তিনি প্রায়ই কটূক্তি করে বলতেন, তোর পাটাই আসলে অলক্ষণে, যেদিন থেকে তুই এই বাড়িতে পা রেখেছিস সেদিন থেকেই আমাদের সোনার সংসারটা ছাড়খাড় হয়ে গেছে। শ্রেয়া নীরবে চোখের জল ফেলে এই সমস্ত গঞ্জনা সহ্য করত। রাতের অন্ধকারে যখন আরিয়ান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, তখন শ্রেয়া একাকী ভরের কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। তার মনে বারবার এই আশঙ্কাই দানা বাঁধতে লাগল যে হয়তো সে সত্যি এই গরিব সংসারটার জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মুদ্রার অন্য কিঠে আরিয়ান তখনও কোনোভাবেই শ্রেয়াকে ভেঙে পড়তে দিতে প্রস্তুত ছিল না। একদিন গভীর রাতে সে শ্রেয়ার সামনে একটি পুরনো ধুলো পড়া ব্যাগ এনে রাখল। ব্যাগটি খুলতেই দেখা গেল তার ভেতরে বেশ কিছু টাকা আর অনেকগুলো মোটা মোটা বই সযত্নে রাখা আছে। শ্রেয়া চরম বিস্ময়ে চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান অত্যন্ত শান্ত গলায় বলল, তুই কালই শহরে যাবি এবং সেখানে গিয়ে কোচিং সেন্টারে ভর্তি হবি। শ্রেয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে হতবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? আরিয়ানের ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। সে বলল, গ্রামের শেষ প্রান্তে বাবার যে পুরনো জমিটুকু পড়েছিল সেটা আজ বেচে দিয়েছি। শ্রেয়া আতকে উঠে বলল, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো আরিয়ান? ওই একটুকরো জমিই তো বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন ছিল। আরিয়ান নিজের চোখ দুটো নামিয়ে নিয়ে অত্যন্ত আবেগপূর্ণ গলায় বলল, আমার বাবার স্মৃতির চেয়ে তোর দেখা স্বপ্নগুলো অনেক বেশি দামি। সেই রাতে শ্রেয়া আরিয়ানের বুকে মাথা রেখে অঝরে কেঁদেছিল। সে জীবনের প্রথমবারের মতো গভীরভাবে উপলব্ধি করল যে এই মানুষটা নিজে ভেতর থেকে পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও তাকে ঠিকই পরম মমতায় আগলে রাখছে। কিন্তু বাস্তবতা এতটা সহজ ও সুন্দর ছিল না। যখন রূপনগর গ্রামের মানুষজন জানতে পারল যে শ্রেয়া শহরে গিয়ে বড় অফিসার হওয়ার জন্য পড়াশোনা করবে, তখন তাদের ঠাট্টা, বিদ্রূপ ও খোঁটা দেওয়ার মাত্রা যেন আকাশ ছুল। গ্রামের মহিলারা মুখ বাঁকিয়ে বলতে লাগল, লিখে রাখ, এই মেয়ে দুদিন পর লেখাপড়া শিখে বড়লোক হয়ে এই গরিব মজুরটাকে লাথি মেরে ছেড়ে পালিয়ে যাবে। খবর পেয়ে শ্রেয়ার আপন ভাই বিশালও রাগে ফুঁসতে ফুঁসতে তাদের বাড়িতে এসে হাজির হল। সে শ্রেয়াকে একপাশে আড়ালে টেনে নিয়ে গিয়ে কড়া গলায় শাসিয়ে বলল, এখনও সময় আছে, ফিরে আয় বোন। এই ভিখারি লোকটার সাথে থেকে নিজের সুন্দর জীবনটাকে এভাবে নষ্ট করিস না। শ্রেয়ার রাগে অগ্নিশর্মা হয়ে কড়া জবাব দিল, আরিয়ান আর্থিকভাবে গরিব হতে পারে ঠিকই, কিন্তু মনের দিক থেকে সে তোমার চেয়ে অনেক অনেক বড় মাপের একজন মানুষ। এই কথা শোনার পর বিশালের চোখে আপন বোনের প্রতি এক তীব্র ঘৃণা নেমে এলো। সে মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক কষে নিয়েছিল। কিছুদিন পর এক বুক আশা নিয়ে শ্রেয়া শহরে পাড়ি জমাল। যাওয়ার দিন আরিয়ান নিজে তাকে গ্রামের ধুলোমাখা বাসস্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসেছিল। শ্রেয়ার এক হাতে ছিল একটি ছোট্ট জীর্ণ ব্যাগ, আর দু চোখ ভরা ছিল আকাশ ছোঁয়া হাজারো স্বপ্ন। বাসটি যখন ধোঁয়া উড়িয়ে চলতে শুরু করল, তখন আরিয়ান বাসের জানালার পাশে দাঁড়িয়ে ধীর গলায় উচ্চারণ করল, আমি জানি তুই একদিন এই দেশের অনেক বড় একজন অফিসার হবি। শ্রেয়া হাসার চেষ্টা করল বটে, কিন্তু তার দু চোখ তখন জলে টলটল করছিল। শহরে পা রাখতেই শ্রেয়ার জীবনের আসল এবং সবচেয়ে কঠিন লড়াইটা শুরু হয়ে গেল। একটি ছোট্ট স্যাঁতস্যাঁতে ভাড়া ঘর, ভ্যাপসা গরম, পেটে তীব্র ক্ষুধা আর হাড় কাঁপানো একাকিত্ব, সবকিছু মিলে তাকে মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ করতে শুরু করল। এমন অনেক ভয়ঙ্কর রাত তার জীবনে এসেছে যখন রাতের খাবার কেনার মতো একটা কানা কড়িও তার পকেটে থাকত না। কিন্তু প্রতিবার যখনই সে হার মানার কথা ভাবত, তখনই তার চোখে ভেসে উঠত আরিয়ানের সেই আত্মত্যাগের মুখচ্ছবি, আর সে সাথে সাথে চোখের জল মুছে
আবার বইয়ের পাতায় ডুবে যেত। অন্যদিকে রূপনগর গ্রামে আরিয়ানের অবস্থা দিনের পর দিন ভয়াবহ রূপ ধারণ করতে লাগল। অপবাদের কারণে কেউ তাকে কাজ দিত না। গ্রামের মানুষ তখনও তাকে দেখলেই চোর বলে গালি দিত। এমন অনেক দিন গেছে যেদিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হন্যে হয়ে কাজ খুঁজেছে, আর দিন শেষে চরম হতাশা নিয়ে খালি হাতে ঘরে ফিরেছে। কিন্তু যখনই শহর থেকে শ্রেয়ার ফোন আসত, সে নিজের সমস্ত কষ্ট লুকিয়ে সম্পূর্ণ হাসি মুখে মিথ্যে বলে যেত, তুই চিন্তা করিস না, এখানে আমরা সবাই খুব ভালো আছি। একদিন শ্রেয়া মনের তীব্র টানে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই গ্রামে ফিরে এলো। ঘরে পা রেখেই সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ঘরের হাঁড়িতে এক ছটাক চালও নেই। আরিয়ান একটি শতচ্ছিন্ন পোশাক পরে উদাস হয়ে বসে আছে, আর শাশুড়ি সুমিত্রা দেবী বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে অসুস্থ হয়ে পড়ে আছেন। শ্রেয়ার বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে আরিয়ানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, তুমি এত বড় সত্যিটা আমার কাছে কেন লুকিয়ে রাখলে? আরিয়ান তার স্বভাবসুলভ ম্লান হাসি হেসে উত্তর দিল, আমি সত্যিটা জানালে তুই তো তোর পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতি রে। সেই রাতেই ঘটনাচক্রে শ্রেয়া প্রথমবারের মতো আরিয়ানের দুই হাতে লুকিয়ে রাখা গভীর ও দগদগে ক্ষতগুলো দেখতে পেল। কাজের অভাবে সে একটি পাথর ভাঙার কারখানায় অত্যন্ত অমানবিক পরিশ্রমের কাজ শুরু করেছিল, যার ফলে তার হাতের চামড়া পর্যন্ত ছিলে উঠে গিয়েছিল। সেই ক্ষতবিক্ষত হাত দুটো দেখে শ্রেয়া হাউমাউ করে কেঁদে ফেলল। সে দৃঢ় কণ্ঠে আরিয়ানকে বলল, আমার আর কোনো স্বপ্নের দরকার নেই, আমি কালই সবকিছু ছেড়ে দিয়ে চিরতরে এখানে ফিরে আসব। কিন্তু এই কথা শোনামাত্রই শান্ত স্বভাবের আরিয়ান হঠাৎ ভীষণ রেগে গিয়ে চিৎকার করে উঠল, খবরদার, তুই যদি আজ আমার জন্য তোর এই স্বপ্ন মাঝপথে ছেড়ে দিস, তবে আমি সারা জীবন নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারব না। শ্রেয়ান এই তীব্র প্রতিবাদের মুখে একদম নিশ্চুপ হয়ে গেল। পরদিন এক বুক পাথর চাপা কষ্ট নিয়ে সে আবার শহরে ফিরে গেল। কিন্তু এবার তার বুকের ভেতরের আগুনটা আগের চেয়ে 1000 গুণ বেশি প্রখর হয়ে জ্বলতে শুরু করেছিল। সে নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে পাগলের মতো পড়াশুনো করতে লাগল। এদিকে রূপনগরে আরিয়ানের জীবনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে শুরু করল। একদিন সন্ধেবেলা কাজ শেষে ক্লান্ত শরীরে আরিয়ান যখন বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ রাস্তার মোড়ে কয়েকজন লোক তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের একেবারে সামনের সারিতে দাঁড়িয়েছিল শ্রেয়ার ভাই বিশাল। সে হিংস্রভাবে আরিয়ানের জীর্ণ জামার কলারটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো একটা ছোট লোক আমার বোনের এত সুন্দর জীবনটাকে একেবারে নরক বানিয়ে দিয়েছিস। আরিয়ান কোনো প্রতিবাদ না করে অত্যন্ত শান্ত ও ধীর গলায় উত্তর দিল, আমি ওকে সত্যি খুব ভালোবাসি। এই কথা শুনে বিশাল পৈশাচিক ভঙ্গিতে জোরে হেসে উঠল এবং বলল, ভালোবাসা? তোর মতো ভিখারির মুখে ভালোবাসা মানায় না। তুই তো ওকে দুবেলা পেট ভরে দুমুঠো রুটি পর্যন্ত খাওয়াতে পারিস না। এই কথা বলেই বিশাল আরিয়ানের গালে সজোরে এক চড় বসিয়ে দিল। রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকা কৌতূহলী মানুষজন এই দৃশ্য দেখে রীতিমতো আনন্দ পেতে লাগল। চরম অপমানিত হওয়ার পরও আরিয়ান টু শব্দটিও করল না। সে মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে নিজের বাড়ির দিকে পা বাড়াল। কিন্তু সেই অভিশপ্ত রাকে জীবনের প্রথমবারের মতো আরিয়ান নিজের কষ্ট ভোলাতে মদের বোতল হাতে তুলে নিল। ধীরে ধীরে সে ভেতর থেকে পুরোপুরি নিঃস্ব ও ধ্বংস হতে শুরু করল। প্রতিনিয়ত তাকে এই যন্ত্রণাদায়ক চিন্তাটি কুড়ে কুড়ে খেতে লাগল যে হয়তো বিশালই ঠিক, সে হয়তো সত্যিই তার প্রাণের চেয়ে প্রিয় শ্রেয়ার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। শহরে বসে শ্রেয়া তার বইয়ের সমুদ্রে ডুবে থাকলেও তার মন ও আত্মা প্রতিটা সেকেন্ড রূপনগরের সেই ছোট্ট কুড়ে ঘরেই পড়ে থাকত। এক গভীর রাতে হঠাৎ করেই আরিয়ানের ফোন এলো। মদের নেশায় তার গলা তখন পুরোপুরি জড়িয়ে যাচ্ছিল। সে অস্পষ্ট স্বরে বলল, শ্রেয়া, যদি কখনো বুঝতে পারিস যে আমি আর তোর যোগ্য নেই, তবে দয়া করে নিজেকে আমার জন্য আটকে রাখিস না। শ্রেয়া এই অসময়ের কথায় ভীষণ ঘাবড়ে গিয়ে দ্রুত জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তুমি এসব কি বলছো? কিন্তু ততক্ষণে অপর প্রান্ত থেকে ফোনটা কেটে গিয়েছিল। সেই রাতেই রূপনগর গ্রামে এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটতে চলেছিল যা তাদের দুজনের সাজানো জীবনকে চিরকালের জন্য উলটপালট করে দেবে। সেই রাতে গ্রামের আবহাওয়া অদ্ভুতভাবে বদলে গিয়েছিল। আকাশে ঘন কালো মেঘের বিকট গর্জন চলছিল, আর আরিয়ান অতিরিক্ত মদের নেশায় টলতে টলতে বাড়ির পথ ধরেছিল। তার চোখ দুটো জবার মতো লাল হয়েছিল, রুক্ষ চেহারায় জমেছিল পাহাড় সমান ক্লান্তি, আর তার হৃদয়টা ভেতর থেকে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষগুলো তাকে দেখে প্রকাশ্যেই হাসাহাসি করছিল। কেউ টিটকারি মেরে বলছিল,
ওই দেখ, বড় অফিসার হতে যাওয়া বউয়ের অপদার্থ স্বামী টলতে কলতে যাচ্ছে। আবার কেউ আরও এক ধাপ এগিয়ে বলছিল, কাল ওর বউ বড় অফিসার হয়ে এসি গাড়িতে ঘুরবে, আর এই মাতালটা তার বাংলোর গেটের বাইরে বসে দারোয়ানি করবে। আরিয়ান মাথা নিচু করে তাদের প্রতিটি বিষাক্ত খোঁটা নীরবে হজম করতে থাকল, কিন্তু তার বুকের ভেতর সযত্নে লালন করা আত্মসম্মান বোধটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। টলতে টলতে বাড়ি পৌঁছতেই সে দেখল তার বৃদ্ধা মা সুমিত্রা দেবী শ্বাসকষ্টে ভুগতে ভুগতে ঘরের এক অন্ধকার কোণে বসে কাশছেন। জরাজীর্ণ ঘরটিতে কোনো আলো ছিল না, রান্নাঘরের চুলাটি অনেক দিন ধরেই ঠান্ডা হয়ে পড়েছিল, আর বৃষ্টিতে ভিজে মাটির দেয়াল থেকে চাঙর খসে খসে পড়ছিল। আরিয়ান কিছুক্ষণ পাথরের মূর্তির মতো তার নিজের এই নরককুণ্ড ঘরটির দিকে তাকিয়ে থাকল, তারপর হঠাৎ করেই তার দুই চোখ ফেটে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ল। সে ধপ করে স্যাঁতস্যাঁতে মাটিতে বসে পড়ল এবং নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সুমিত্রা দেবী তার জীবনে এই প্রথমবারের মতো নিজের শক্ত সমর্থ ছেলেকে এভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে দেখলেন। তিনি অতি কষ্টে উঠে এসে কাঁপা কাঁপা হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, কিন্তু আরিয়ানের মুখ থেকে কেবল একটি কথাই বারবার বের হতে লাগল, আমি জীবনের কাছে হেরে গেছি মা, আমি আমার শ্রেয়াকে কিছুই দিতে পারলাম না। ঠিক এমন এক আবেগঘন মুহূর্তেই ঘরের বাইরের দরজায় সজোরে লাথি মারার বিকট শব্দ হল। আরিয়ান ধরফর করে উঠে দরজা খুলতেই দেখল তার সামনে সাক্ষাৎ যমদূতের মতো বিশাল দাঁড়িয়ে আছে। তার ঠিক পেছনে আরও দুজন সন্ডামার্কা লোক দাঁড়িয়েছিল। বিশাল অনুমতি ছাড়াই গায়ের জোরে ঘরের ভেতর প্রবেশ করে তাচ্ছিল্যের স্বরে বলল, কিরে ভিখারি, তুই না আমার বোনকে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিয়েছিলি, এখন তোর সেই অহংকার কোথায় গেল? আরিয়ান কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিশাল পকেট থেকে কয়েকটি আইনি কাগজ বের করে অত্যন্ত অবজ্ঞার সাথে আরিয়ানের মুখের ওপর ছুঁড়ে মারল এবং গর্জন করে বলল, এগুলো তোদের ডিভোর্সের পেপার, একটুও সময় নষ্ট না করে এতে এক্ষুনি সই করে দে। এই ভয়ানক কথাটি শোনা মাত্রই সুমিত্রা দেবী আতঙ্কে প্রায় হতবাক হয়ে গেলেন। আরিয়ানের চোখ দুটো বিস্ময়ে ও অবিশ্বাসে গোল গোল হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, এই কাগজগুলো কি কি শ্রেয়া পাঠিয়েছে? বিশাল এক কুৎসিত হাসি দিয়ে বলল, তা নয় তো কে পাঠাবে? তোর মতো একজন মাতাল গরিব আর অপদার্থের সাথে কোন মেয়ে সারা জীবন কাটাতে চাইবে? এই মিথ্যে কথাটা আরিয়ানের বুথে তীরের মতো বিঁধলেও সে পর মুহূর্তেই রাগে অন্ধ হয়ে কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল এবং চিৎকার করে বলল, আমার শ্রেয়া এমন বেইমানির কাজ কখনোই করতে পারে না। বিশালের চোখে এবার খুনের নেশা চেপে বসল। সে তীব্র আক্রোশে আরিয়ানের কলার চেপে ধরে বলল, তুই এখন ভালোভাবে বুঝতে পারছিস না যে তুই এখন আমার বোনের জীবনের সবচেয়ে বড় কাঁটা, সবচেয়ে বড় বোঝা? আরিয়ান এই প্রথমবারের মতো সাহসের সাথে বিশালের হাতটা সজোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং গর্জন করে বলল, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাতেরি। বিশাল রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল বটে, কিন্তু যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে হুমকি দিয়ে গেল, খুব শিগগিরই তোর এই উপকথার আসল নগ্ন রূপটা তোকে আমি দেখিয়ে ছাড়ব। পরের দিন সকালে শহরে বসে শ্রেয়া যখন জানতে পারল যে তার ভাই বিশাল গতরাতে রূপনগরে গিয়েছিল, তখন সে এক মুহূর্তেও দেরি না করে প্রথম বাসটি ধরে সোজা গ্রামে এসে পৌঁছল। গ্রামে পা রাখতেই সে দেখল আরিয়ান ঘরের বাইরে একটি ভাঙা খাটিয়ায় উদাস দৃষ্টিতে বসে আছে। তার চোখের নিচে বিশাল কালো দাগ আর পুরো অভয়াবে এক সীমাহীন ক্লান্তি। শ্রেয়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার ঠিক পাশে বসল এবং নরম গলায় প্রশ্ন করল, আরিয়ান, আমি শুনলাম তুমি নাকি ইদানিং খুব মদ খাওয়া শুরু করেছ, কবে থেকে শুরু করলে এসব? আরিয়ান তার অপরাধী চোখ দুটো শ্রেয়ার কাছ থেকে লুকোনোর চেষ্টা করে অস্পষ্ট স্বরে বলল, তেমন কিছু না, এই এমনি। শ্রেয়ার চোখ দুটো জলে টলটল করে উঠল। সে আরিয়ানের হাত ধরে বলল, তুমি কেন নিজেকে তিলে তিলে এভাবে শেষ করে দিচ্ছ? আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে ছোট বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়ে বলল, কারণ কারণ আমি শত চেষ্টা করেও তোকে একটুও খুশি রাখতে পারছি না রে। এই অসহায় কথাটি শুনে শ্রেয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। সে পরম মমতায় আরিয়ানের রুক্ষ মুখমণ্ডল নিজের দু হাতে আঁকড়ে ধরে বলল, তুমি কেন বোঝো না যে এই পৃথিবীতে আমার একমাত্র খুশি শুধু তুমি? কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে হয়তো ততক্ষণে পরিস্থিতি তাদের দুজনেরই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গিয়েছিল। সেই রাতেই হঠাৎ করে সুমিত্রা দেবীর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় রূপ ধারণ করল। তাকে যে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেই সামান্য ওষুধ কেনার টাকাটুকুও তাদের ঘরে অবশিষ্ট ছিল না। আরিয়ান নিরুপার হয়ে রাতের অন্ধকারে গ্রামের মানুষের দরজায় দরজায় গিয়ে সাহায্যের জন্য হাত পাততে লাগল, কিন্তু পাথর হৃদয়ের কেউ তাকে এক কানাকড়ি দিয়েও সাহায্য করল না। অবশেষে কোনো উপায় না দেখে
শ্রেয়া তার কোচিংয়ের জমানো ফিয়ের টাকা বের করে শাশুড়ির জন্য ওষুধ কিনে আনল। কিন্তু এই ঘটনাটি গ্রামবাসীদের হাতে নতুন এক অস্ত্র তুলে দিল। তারা আবার নতুন করে খোঁটা দিতে শুরু করল। নির্লজ্জ কথাকার এখন আবার নিজের বউয়ের জমানো টাকায় বেঁচে আছে। এই তীক্ষ্ণ কথাগুলো আরিয়ানের আহত বুকে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। এরপর থেকে সে লজ্জায় ও হীনমন্যতায় আরও বেশি গুটিয়ে গেল এবং একেবারে চুপচাপ থাকতে শুরু করল। সে এখন শ্রেয়ার সাথেও খুব মেপে মেপে কম কথা বলত। ওদিকে সুযোগ বুঝে বিশাল প্রতিনিয়ত শ্রেয়ার মগজে বিষ ঢালতে লাগল। দেখ বোন, শুধু আবেগ আর ভালোবাসা দিয়ে কখনো মানুষের পেট ভরে না। আজ তোর আর তোর স্বামীর অবস্থাটা একবার নিজের চোখে দেখ। শ্রেয়া প্রতিবারই ভাইকে কড়া ভাষায় বকা দিয়ে তাড়িয়ে দিত ঠিকই, কিন্তু চারপাশের এই দম বন্ধ করা পরিস্থিতি ধীরে ধীরে তার মনের ভেতরের অটল বিশ্বাসটাকেও দুর্বল করে দিচ্ছিল। তারপর এমন এক অভিশপ্ত দিন এলো যা তাদের জীবনের শেষ সম্বলটুকুও কেড়ে নিল। শহরের শ্রেয়া একদিন তার কোচিং সেন্টার থেকে ক্লান্ত হয়ে ফিরছিল। ঠিক তখনই সে রাস্তার একধারে আরিয়ানকে দেখতে পেল। সে অন্য মজুরদের সাথে মিলে রোদে পুড়ে মাথায় করে ভারী ইঁট বইছিল। তার পরনের কাপড় ধুলো আর কাদায় মাখামাখি, পুরো মুখ ঘামে জবজবে, আর দুই হাতে বড় বড় ফোসকা পড়ে ফেটে গেছে। এই দৃশ্য দেখে শ্রেয়ার হৃদয়টা ডুকরে কেঁদে উঠল। সে সব ভুলে দৌড়ে তার কাছে গিয়ে বলল, তুমি তুমি এখানে এই কাজ করছো? আরিয়ান তাকে দেখে অপ্রস্তুত হয়ে হাসার আপ্রাণ চেষ্টা করে বলল, আরে এখানে একটু কাজ পেয়েছিলাম তাই। ঠিক সেই সময় তাদের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন অশিক্ষিত মজুর হো হো করে হাসতে হাসতে বলল, আরে ভাবি, আপনি বরং একে একটু ভালোভাবে বোঝান। এ তো সারাদিন গাধারো মতো কাজ করে আর রাতে আকণ্ঠ মদ গিলে বসে বসে কাঁদে। এই কথাটি শুনে শ্রেয়া লজ্জায় ও অপমানে একেবারে হতবাক হয়ে গেল। সে স্তব্ধ হয়ে আরিয়ানের দিকে তাকাল, কিন্তু আরিয়ান ততক্ষণে নিজের চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। সেই রাতে তাদের ছোট্ট জরাজীর্ণ ঘরে দুজনের মাঝে প্রথমবারের মতো এক ভয়ানক সীমাহীন ঝগড়া হল। শ্রেয়া কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, তুমি কেন ইচ্ছেকৃতভাবে নিজেকে এভাবে নষ্ট করে দিচ্ছ? কেন করছো এসব? আরিয়ানও চরম রাগে ও হতাশায় ফেটে পড়ে চিৎকার করে উঠল, কারণ আমি প্রতিদিন মানুষের মুখে এই একই কথা শুনতে শুনতে চরম ক্লান্ত হয়ে গেছি যে আমি তোর যোগ্য নই। শ্রেয়াও ততক্ষণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে বলল, তুমি এসব করছো বলেই কি আমি খুব সুখে আছি? এই কথার পর কিছুক্ষণ দুজনের মাঝেই এক গুমোট দম বন্ধ করা নীরবতা বিরাজ করল। তারপর আরিয়ান অত্যন্ত যন্ত্রণা কাতর ও ভাঙা গলায় বলল, ইস, তুই যদি আমার মতো ভিখারির পাল্লায় না পড়ে কোনো বড়লোক শিক্ষিত ছেলেকে বিয়ে করতি, তবে আজ তোকে এই দিন দেখতে হতো না। এই একটিমাত্র কথা শোনা মাত্রই শ্রেয়া যেন ভেতর থেকে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে জীবনের প্রথমবারের মতো গভীরভাবে উপলব্ধি করল যে আরিয়ান এখন নিজের ওপর থেকে সমস্ত আত্মবিশ্বাস চিরতরে হারিয়ে ফেলেছে। পরের দিন খুব ভোরে সে কাউকে একটিও কথা না বলে একা একাই শহরে ফিরে গেল। কিন্তু এবার তাদের দুজনের মাঝের অদৃশ্য দূরত্বটা ক্রমশ বাড়তেই লাগল। শহর থেকে শ্রেয়ার ফোন আসা অনেক কমে গেল। কথার পরিধি ছোট হতে হতে শুধু হ্যাঁ নাতে ঠিকল, আর দুজনের মাঝের নীরবতাগুলো দিন দিন দীর্ঘতর হতে লাগল। ওদিকে বিশাল তো ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে অত্যন্ত সুকৌশলে পুরো গ্রামে এই জঘন্য গুজব ছড়িয়ে দিল যে শ্রেয়া শহরে গিয়ে এক বড় সরকারি অফিসারের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। কানাঘুষা হতে হতে এই বিষাক্ত কথাগুলো একসময় আরিয়ানের কান পর্যন্তও পৌঁছাল। প্রথম দিকে সে এই কথায় বিন্দুমাত্র বিশ্বাস করেনি, কিন্তু গ্রামের লোকজনের প্রতিনিয়ত খোঁটা আর বিষাক্ত হাসি তার মনের ভেতর সন্দেহের বিষবাষ্প তৈরি করতে লাগল। এক রাতে মাত্রাতিরিক্ত মদের নেশায় সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে শ্রেয়াকে ফোন করে বসল এবং সরাসরি জিজ্ঞেস করল, আজ সত্যি করে একটা কথা বলবি? তোর কি এখন আমার মতো একটা মানুষকে নিজের স্বামী পরিচয় দিতে খুব লজ্জা হয়? শ্রেয়া এই আকস্মিক প্রশ্নে হতবাক হয়ে গেল। সে অবিশ্বাসের সুরে বলল, তুমি তুমি আমাকে নিয়ে এমন জঘন্য কথা ভাবতেও কিভাবে পারো? কিন্তু বিশাল তখন হীনমন্যতায় পুরোপুরি তলিয়ে গেছে। সে চিৎকার করে বলল, আমি ভাবি না, কারণ দুনিয়ার সবাই প্রতিদিন আমার মুখের ওপর এটাই বলে। শ্রেয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তুমি যদি দুনিয়ার মানুষের মিথ্যা কথার চেয়ে আমার ভালোবাসার ওপর একটু বেশি ভরসা করতে, তবে আজ আমাদের দুজনকে এই ভয়ঙ্কর দিনটা দেখতে হতো না। এই বলেই সে ফোনটা কেটে দিল। সেই কাল রাতে দুজনেই যে যার জায়গায় বসে সারা রাত অঝরে কাঁদল, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই নিজের আসল কষ্টটা অন্যকে সঠিকভাবে বুঝিয়ে বলতে পারল না।
কয়েক সপ্তাহ পর শ্রেয়া যখন আবার গ্রামে ফিরে এলো তখন সে দূর থেকেই দেখল তাদের ঘরের বাইরে মানুষের উপচে পড়া ভিড় জমেছে। অজানা আশঙ্কায় বুক কাঁপতে কাঁপতে সে ভিড় ঠেলে ভেতরে ঢুকেই দেখল আরিয়ান রক্তাক্ত অবস্থায় মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। মজুরি করার সময় একটি পুরনো দেওয়াল ধসে পড়ে সে মারাত্মকভাবে আহত হয়েছিল। শ্রেয়ার বুকটা আতঙ্কে কেঁপে উঠল। সে কারোর সাহায্যের অপেক্ষা না করে নিজেই তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। সারা রাত সে এক মুহূর্তের জন্যেও চোখ বন্ধ না করে আরিয়ানের মাথার কাছে বসে তার সেবা করল। পরদিন সকালে যখন আরিয়ানের ধীরে ধীরে জ্ঞান ফিরল তখন সে ঘোলাটে চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে ধীর গলায় জিজ্ঞেস করল, তুই এত কিছুর পরও কেন ফিরে এলি? শ্রেয়ার দুচোখ বেয়ে অনবরত জলের ধারা গড়িয়ে পড়ল। সে বলল, কারণ আমি আজও তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু তাদের এই আবেগের মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হল না। ঠিক তখনই হাসপাতালের দরজায় যমদূতের মতো বিশাল এসে দাঁড়াল। সে ব্যঙ্গাত্মক স্বরে জোরে বলে উঠল, ব্যাস, অনেক হয়েছে তোদের এই সস্তা ইমোশনাল নাটক, এবার এসব বন্ধ কর। তারপর সে সেখানে উপস্থিত সবার সামনে চিৎকার করে ঘোষণা করল, শ্রেয়া আর তোর মতো ভিখারির সাথে এক ছাদের নিচে থাকতে চায় না। আরিয়ান এই কথা শুনে হতবাক হয়ে গেল। সে কাঁপা কাঁপা সজল চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে তার উত্তরের অপেক্ষা করতে লাগল। শ্রেয়া কিছু একটা বলে প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু বিশাল তাকে ধমক দিয়ে জোর করে থামিয়ে দিল। হাসপাতালের ওয়ার্ডে দাঁড়িয়ে থাকা অন্য রোগী ও দর্শনার্থীরা উৎসুক হয়ে এই পারিবারিক তামাশা দেখতে লাগল। আরিয়ানের দুচোখ বেয়ে নোনা জল নেমে এলো। সে অত্যন্ত ধীরে, প্রায় ফিসফিস করে শ্রেয়াকে জিজ্ঞেস করল, তুই কি সত্যিই আমাকে চিরতরে ছেড়ে চলে যেতে চাস? শ্রেয়ার চোখ দিয়ে তখন বাঁধভাঙা নদীর মতো পানি পড়ছিল, কিন্তু পরিস্থিতির চাপে এবং ভাইয়ের ভয়ে সে মুখ ফুটে একটি শব্দও উচ্চারণ করতে পারল না। আরিয়ান তার এই নীরবতাকেই সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিল। সেই অভিশপ্ত মুহূর্তেই আরিয়ানের বুকের ভেতরের ভালোবাসার ঘরটা চিরকালের মতো ধসে পড়ল। এর ঠিক কয়েকদিন পরেই তাদের ডিভোর্সের মামলা আদালতে গিয়ে পৌঁছাল। আদালতের সেই দিনটি ছিল তাদের দুজনেরই জীবনের সবচেয়ে কালো এবং যন্ত্রণাদায়ক দিন। সেদিন সকাল থেকেই বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল, যেন প্রকৃতিও তাদের এই বিচ্ছেদে কাঁদছে। কোর্টরুমের ভেতরে গম্ভীর চেহারায় বিচারক সামনে বসেছিলেন। কাঠগড়ার একপাশে অপরাধীর মতো দাঁড়িয়েছিল আরিয়ান। তার পরনে একটি পুরনো শতচ্ছিন্ন পোশাক, মাথাটা মাটির দিকে নিচু করা, আর তার চোখের দৃষ্টি একেবারেই নিষ্প্রভ, প্রাণহীন। অন্যদিকে কাঠগড়ার ঠিক অপর পাশে দাঁড়িয়েছিল শ্রেয়া। তার চোখে অবিরাম জলের ধারা, কিন্তু চেহারায় এক অদ্ভুত বাধ্যবাধকতা ও অসহায়ত্বের ছাপ। বিচারক চশমার ফাঁক দিয়ে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, আপনারা দুজনেই কি সম্পূর্ণ সজ্ঞানে এবং নিজেদের ইচ্ছায় এই ডিভোর্স চাইছেন? পুরো কোর্টরুমে পিনপত নীরবতা নেমে এলো। আরিয়ান শেষবারের মতো এক বুক আশা নিয়ে এক নজর শ্রেয়ার দিকে তাকাল। তার মনের কোনো এক নিভৃত কোণে তখনও এই আশা বেঁচেছিল যে হয়তো শ্রেয়া শেষ মুহূর্তে এসে মানা করে দেবে। কিন্তু শ্রেয়া পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে থাকল। তার সেই ভয়ানক নীরবতাই তাদের সব সম্পর্কে রীতি টেনে দিল। আরিয়ান একটি কাঁপা হাতে কাগজগুলোতে সই করে দিল। কলম ধরার সময় তার হাতটা এমনভাবে কাঁপছিল যেন সে অন্য কারো নয়, বরং নিজেরই মৃত্যু পরোয়ানায় সই করছে। শ্রেয়ার চোখ থেকে তখন অবিরত ধারায় পানি পড়ছিল, কিন্তু সেও ভাইয়ের চাপে পড়ে সই করে দিল। আদালতের আনুষ্ঠানিকতা শেষে যখন তারা দুজনে বাইরে বেরোল, তখন আকাশের বুক চিরে প্রবল বেগে বৃষ্টি ঝরছিল। কয়েক মুহূর্তের জন্য দুজনেই বৃষ্টির মাঝে মুখোমুখি দাঁড়িয়ে থাকল। তাদের একসাথে কাটানো 7 বছরের গভীর ভালোবাসা, অজস্র সংগ্রাম আর না বলা কষ্টের স্মৃতিগুলো তাদের চোখের সামনে সিনেমার মতো ভাসছিল। আরিয়ান বৃষ্টির জলের সাথে নিজের চোখের জল মিশিয়ে ধীরে ধীরে বলল, আজকের পর আমি আর কোনোদিনও তোর এই সুন্দর জীবনে ছায়া হয়ে ফিরে আসব না। এই কথা শুনে শ্রেয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে ফেলল। কিন্তু আরিয়ান ততক্ষণে পেছনের দিকে ঘুরে দাঁড়িয়েছে। সে প্রবল বৃষ্টির মাঝে ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে হাঁটতে একসময় দূরের কুয়াশায় মিলিয়ে গেল। আর শ্রেয়া তার চলে যাওয়ার পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে বুক ফাটিয়ে কাঁদতে লাগল। সেই অভিশপ্ত দিনেই দুটো জ্যান্ত মানুষের জীবন ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ডিভোর্সের পর তাদের দুজনের জীবন থেকেই যেন সমস্ত রং চিরতরে হারিয়ে গিয়েছিল। আদালত থেকে ফিরে শ্রেয়া নিজেকে শহরের সেই ছোট্ট ভাড়াঘরের ভেতর বন্দি করে ফেলল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ঘরের ভেতরে শ্রেয়ার হৃদয়টা টুকরো টুকরো হয়ে ভাঙছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখল। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, পুরো মুখ জুড়ে এক অদ্ভুত ক্লান্তি।
আর তার মস্তিষ্কে শুধু একটাই প্রশ্ন বারবার হাতুড়ি পেটাচ্ছিল। সত্যিই কি আমাদের সব সম্পর্ক এভাবেই শেষ হয়ে গেল? হঠাৎ তার নজর গেল ঘরের এক কোণে অযত্নে ফেলে রাখা আরিয়ানের দেওয়া সেই পুরনো বইগুলোর দিকে। সেগুলোর মধ্যে থেকে একটি বই হাতে তুলে নিতেই তার ভেতর থেকে একটি ভাঁজ করা পুরনো কাগজ নিচে পড়ে গেল। কাগজটি খুলতেই সে দেখল সেটা আরিয়ানের নিজের হাতের লেখায় লেখা একটি চিরকুট। একদিন তুই এই দেশের অনেক বড় একজন অফিসার হবি, আর বিশ্বাস কর, সেদিন দুনিয়ার সবচেয়ে বেশি খুশি মানুষটা হব আমি। এই একটি লাইন পড়া মাত্রই শ্রেয়া মাটিতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। সে জীবনের প্রথমবারের মতো গভীরভাবে অনুভব করল যে মানুষটা তার জন্য নিজের জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে ফেলেছে, সে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার স্বপ্নগুলোকে নিজের বুকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু হায়, ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। অন্যদিকে আদালত থেকে রূপনগরে ফেরার পর আরিয়ান পুরোপুরি অন্য এক মানুষে পরিণত হয়েছিল। আগে শত কষ্টের মাঝেও যে মানুষটার মুখে একচিলতে হাসি লেগে থাকত, আজ তার সেই দুই চোখে কেবল এক সীমাহীন শূন্যতা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। তাদের জরাজীর্ণ ঘরের দেওয়ালগুলো সময়ের সাথে সাথে আরও ভেঙে পড়েছিল। মা সুমিত্রা দেবীর শরীর এখন সবসময়ই ভীষণ খারাপ থাকত, আর গ্রামের মানুষজন এখন আরিয়ানকে এমন করুণ দৃষ্টিতে দেখত যেন সে কোনো জীবিত মানুষ নয়, বরং কবর থেকে উঠে আসা হেরে যাওয়া কোনো প্রেতাত্মা। সে খুব ভোরে রোবটের মতো মজুরির সন্ধানে বেরোত আর গভীর রাতে চুপচাপ অন্ধকারে ঘরে ফিরে আসত। অনেক সময় তো সে সারাদিন ঘুরেও কোনো কাজ পেত না। গ্রামের ছোট ছোট বাচ্চারা তাকে রাস্তা দিয়ে যেতে দেখলে পেছন থেকে হাততালি দিয়ে চিৎকার করে বলতো, ওই দেখ, অফিসার ভাবির জ্যান্ত মরা স্বামী যাচ্ছে। আরিয়ান কারও কথার কোনো প্রতিবাদ না করে শুধু মাথা নিচু করে নিজের পথ মাপত। এক রাতে সুমিত্রা দেবী ছেলের এই কষ্ট সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে কাঁদ কাঁদ গলায় বললেন, বাবা আরিয়ান, আমার তো আর বেশি দিন নেই, তুই বরং নিজের জীবনটা গুছিয়ে নিতে আরেকটা বিয়ে করে নে। আরিয়ান তার মায়ের দিকে তাকিয়ে অত্যন্ত ম্লান একটি হাসি হাসল, কিন্তু তার চোখ দুটো ততক্ষণে জলে ভরে উঠেছে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, যে হৃদয়ের প্রতিটি স্পন্দনে আজও একজন মানুষ বেঁচে থাকে, সেখানে অন্য কাউকে কিভাবে জায়গা দিই বলো? এই চরম সত্য কথাটা শুনে সুমিত্রা দেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ডুকরে কেঁদে ফেললেন। ওদিকে শহরে শ্রেয়া নিজের সমস্ত কষ্ট আর যন্ত্রণাকে শক্তিতে পরিণত করে নিজেকে পুরোপুরি পড়াশোনায় সঁপে দিয়েছিল। এখন তার জীবনের কেবল একটাই অটল লক্ষ্য অবশিষ্ট ছিল, নিজেকে এতটা শক্তিশালী আর ক্ষমতাবান করে তোলা যাতে এই নিষ্ঠুর দুনিয়া তাকে দ্বিতীয়বার দুর্বল ভাবার ভুল না করে। সে প্রতিদিন ভোর 4টায় নিয়ম করে উঠত, কনকনে ঠান্ডা পানি দিয়ে চোখে মুখে জলের ছাপটা দিয়ে আবার বইয়ের স্তূপ নিয়ে বসে পড়ত। এমন অনেক বিনিদ্রা রাত তার কেটেছে যখন সে শুধু 1 কাপ লাল চা খেয়ে ক্ষুধা পেটে পড়াশোনা চালিয়ে গেছে। মাসের শেষে ভাড়ার টাকা দিতে দেরি হলে নিষ্ঠুর বাড়িওয়ালা দরজায় লাথি মেরে চিৎকার করে বলতো, পরের সপ্তাহের মধ্যে টাকা না দিলে তোর সব বই খাতা বস্তায় ভরে রাস্তায় ফেলে দেব। কিন্তু শ্রেয়া দাঁতে দাঁত চেপে এই সমস্ত অপমান নিঃশব্দে সহ্য করত এবং দ্বিগুণ জেদ নিয়ে পড়াশোনা চালিয়ে যেত। এমনকি কোচিং সেন্টারেও তাকে নিয়ে অনেকেই আড়ালে কানাঘোষা করত। কিছু মেয়ে মুখ টিপে হেসে বলতো, শুনছিস, স্বামী তালাকপ্রাপ্তা মহিলা নাকি আবার আইপিএস অফিসার হবে, কি যুগ এলো। কিছু বখাটে ছেলে তার দিকে অত্যন্ত নোংরা ও কুরুচিপূর্ণ নজরে তাকাত। কিন্তু শ্রেয়ার ভেতরে তখন আর কোনো কষ্ট বা দুর্বলতা ছিল না, বরং সেখানে জ্বলছিল এক সর্বগ্রাসী দাবানল। একদিন ক্লাসের মাঝখানে শিক্ষক হঠাৎ ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বলতে পারো, এই দুনিয়ায় একজন মানুষের সবচেয়ে বড় অস্ত্র কি? ক্লাসের ছাত্রছাত্রীরা এক একজন এক এক রকম উত্তর দিতে লাগল, কিন্তু শ্রেয়া বরাবরের মতোই চুপচাপ বসে রইল। শিক্ষকের নজর গিয়ে পড়ল তার উপর। তিনি শ্রেয়াকে প্রশ্ন করলেন। শ্রেয়া ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল এবং অত্যন্ত স্থির ও দৃঢ় গলায় মাত্র একটি শব্দ উচ্চারণ করল, অপমান। এই একটি শব্দের ভারে পুরো শ্রেণীকক্ষে মুহূর্তের মধ্যে এক পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। সেই দিন প্রথমবারের মতো সেই অভিজ্ঞ শিক্ষক শ্রেয়ার চোখের গভীরে সম্পূর্ণ ভিন্ন ধরনের এক আগুন দেখতে পেয়েছিলেন। নিজের ঐকান্তিক জেদ আর পরিশ্রমে ধীরে ধীরে শ্রেয়া সেই ক্লাসের সবচেয়ে মেধাবী ও উজ্জ্বল ছাত্রী হয়ে উঠছিল। কিন্তু নিয়তি তখনও তার পরীক্ষা নেওয়া শেষ করেনি। একদিন সন্ধ্যায় সে যখন নিজের ছোট্ট ঘরে বসে গভীর মনোযোগে পড়াশোনা করছিল, তখনই রূপনগর গ্রাম থেকে একটি জরুরি ফোন এলো। খবর এলো সুমিত্রা দেবীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই খবর শোনামাত্রই শ্রেয়া হাতের সব কাজ ফেলে
প্রথম বাসে করে গ্রামে এসে পৌঁছাল। দৌড়াতে দৌড়াতে ঘরের ভেতর ঢুকতেই সে দেখল সুমিত্রা দেবী মৃত্যুশয্যায় শুয়ে আছেন আর আরিয়ান ঘরের এক অন্ধকার কোণে পাথরের মতো বসে আছে। আরিয়ানের জামাকাপড় আগের চেয়ে আরও বেশি জীর্ণ হয়ে গেছে, অবিন্যস্ত দাড়ি গোফে মুখ ভরে গেছে আর চোখের নিচে কালি পড়ে গর্ত হয়ে গেছে। অনেকগুলো দীর্ঘ মাস পর আজ তারা দুজন আবার মুখোমুখি হয়েছিল। বেশ কিছুক্ষণ দুজনেই কোনো কথা না বলে শুধু একে অপরের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল। তাদের ওই নিস্তব্ধ চোখের ভাষায় লুকিয়েছিল হাজারো না বলা কথা আর অভিযোগ, কিন্তু মুখে বলার মতো কোনো শব্দই যেন কারো কাছে ছিল না। শ্রেয়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে সুমিত্রা দেবীর বিছানার পাশে বসল। সুমিত্রা দেবী অতি কষ্টে চোখ খুলে শ্রেয়ার হাতটা নিজের কাঁপা হাতে ধরে দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, বৌমা, আমাকে ছেড়ে গিয়ে তুই তো শহরে সুখে আছিস? এই একটি প্রশ্ন শোনামাত্রই শ্রেয়ার বুকের ভেতরটা হু হু করে উঠল এবং দুচোখ জলে ভরে এলো। সে কোনো উত্তর দিতে পারল না। অন্যদিকে আরিয়ান এই দৃশ্য সহ্য করতে না পেরে চুপচাপ উঠে ঘরের বাইরে চলে গেল। সেই রাতে শ্রেয়া ঘর থেকে বেরিয়ে দেখল আরিয়ান বাইরের উঠোনে একটি ভাঙা খাটিয়ায় বসে একা একা এক দৃষ্টে বিশাল আকাশের দিকে তাকিয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে তার ঠিক পাশে গিয়ে বসল। অনেকক্ষণ দুজনের মধ্যে ভারী এক নীরবতা বিরাজ করল। তারপর শ্রেয়া অতি সন্তর্পণে প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল, কেমন আছো তুমি? আরিয়ান তার দিকে না তাকিয়েই আকাশের দিকে চেয়ে অত্যন্ত ম্লান হেসে উত্তর দিল, কোনোমতে বেঁচে আছি। শুধু এই দুটি শব্দ শুনতেই শ্রেয়ার ভেতরটা আর একবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে মন থেকে অনেক কিছু বলতে চাইলেও তার গলা দিয়ে কোনো স্বর বের হল না। পরের দিন সকালে যখন সে ভগ্ন হৃদয়ে পুনরায় শহরের উদ্দেশ্যে রওনা হতে লাগল, তখন আরিয়ান তাকে বিদায় জানাতে এসে শুধু এতটুকুই বলল, যাই হয়ে যাক, পড়াশোনাটা মাঝপথে ছাড়িস না। শ্রেয়া অবাক হয়ে তার চোখের দিকে তাকাল। সেই চোখে একরাশ জমানো কষ্ট ছিল ঠিকই, কিন্তু শ্রেয়ার প্রতি তার সেই অকৃত্রিম ভালোবাসা তখনও জীবন্ত ছিল। শহরে ফিরে যাওয়ার পর শ্রেয়া যেন এক নতুন জীবনী শক্তি পেল এবং সে আগের চেয়ে আরও কয়েক গুণ বেশি কঠোর পরিশ্রম করতে শুরু করল। সে নিজের কাছে শক্ত প্রতিজ্ঞা করেছিল যে এবার সে দুনিয়ার কোনো ঝড়, কোনো পরিস্থিতিতেই হার মানবে না। এভাবেই দিনরাত এক করে পড়ার পর অবশেষে ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার সেই বহুল প্রতীক্ষিত দিনটি চলে এলো। পরীক্ষার হলের সিটে বসার সময় উত্তেজনায় আর ভয়ে তার হাত কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে তার কানে বাজতে লাগল আরিয়ানের সেই কথাগুলো, তুই নিশ্চয়ই একদিন অনেক বড় অফিসার হবি। সে দাঁতে দাঁত চেপে পরীক্ষা দিল। পরীক্ষা তো শেষ হল, কিন্তু রেজাল্ট বের হওয়ার দিন পর্যন্ত তার প্রতিটি মুহূর্ত কাটল দম বন্ধ করা উৎকণ্ঠায়। যেদিন রেজাল্ট এলো, কাকতালীয়ভাবে সেদিনও বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল। সে একটি সাইবার ক্যাফেতে গিয়ে কাঁপা কাঁপা হাতে ইন্টারনেটে নিজের রোল নাম্বার দিয়ে রেজাল্ট খুঁজছিল। হঠাৎ স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। পিডিএফ লিস্টে জলজল করছে তার নাম। সে প্রিলিমিনারি পাশ করেছে। সে কিছুক্ষণ অবিশ্বাস নিয়ে স্ক্রিনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, তারপর আর নিজেকে সামলাতে না পেরে দুই হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ফেলল। সেই চরম আনন্দের দিনে তার সবচেয়ে আগে যার কথা মনে পড়েছিল সে হল আরিয়ান। সে তৎক্ষণাৎ ফোনটা হাতে তুলে নিয়ে তার নাম্বার ডায়াল করতে গেল, কিন্তু হঠাৎ করেই তার আঙুলগুলো থেমে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, হয়তো আজ আরিয়ানের ওপর তার আর অধিকার নামক কোনো জিনিস অবশিষ্ট নেই। ওদিকে এই খুশির খবর রূপনগর গ্রামে পৌঁছাতেও বেশি সময় লাগল না। গ্রামের যে মানুষগুলো একদিন তাকে নিয়ে সবচেয়ে বেশি ঠাট্টা বিদ্রুপ ও খোঁটা দিত, আজ তারাই সুযোগ বুঝে সুর পাল্টে বড়াই করে বলতে লাগল, আমরা তো শুরু থেকেই জানতাম আমাদের গ্রামের এই মেয়েটার ভেতরে আলাদা একটা জোর আছে। কিন্তু এসব শুনেও আরিয়ান একেবারে নিশ্চুপ হয়ে রইল। সেই রাতে সে একা উঠোনে বসে আকাশের তারাদের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে আনন্দ আর কষ্টের মিশ্রিত জল গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, দেখ শ্রেয়া, তুই সত্যি আজ অনেক দূর এগিয়ে গেলি। কিন্তু তার নিজের জীবন নামক রথখানা ঠিক সেই একই অন্ধকার জায়গাতেই থমকে দাঁড়িয়ে রইল। কয়েক মাস কঠোর সাধনার পর অনুষ্ঠিত হল মেইনস পরীক্ষা। এবারের লড়াইটা ছিল আগের চেয়ে আরও অনেক বেশি কঠিন ও ভয়ঙ্কর। এমন অসংখ্য রাত গেছে যখন শ্রেয়া চোখের পাতা এক না করেই এক টানা পড়াশোনা চালিয়ে গেছে। চরম ক্লান্তিতে চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছিল, স্বাস্থ্যের অবনতি হয়েছিল, কিন্তু তার বুকের ভেতরে আইপিএস হবার জেদটা
আগ্নেয়গিরির মতো জ্বলছিল। সব বাধা অতিক্রম করে সে মেইনস পরীক্ষায়ও উত্তীর্ণ হল। অবশেষে চলে এলো সেই চূড়ান্ত ইন্টারভিউয়ের দিন। প্যানেল বোর্ডের একজন অত্যন্ত গম্ভীর চেহারার সদস্য তাকে সরাসরি প্রশ্ন করলেন, আপনি এত পেশা থাকতে ঠিক আইপিএস অফিসারই কেন হতে চান? শ্রেয়া কয়েক মুহূর্ত নীরব থেকে নিজের অতীতকে স্মরণ করল। তারপর অত্যন্ত দৃঢ় কিন্তু আবেগপূর্ণ গলায় বলল, কারণ আমি আমার নিজের চোখের সামনে একজন অত্যন্ত সৎ ও গরিব মানুষের আত্মসম্মানকে সমাজের বিত্তবানদের পায়ের নিচে পিষ্ট হয়ে মরতে দেখেছি। তার এই একটি উত্তরে পুরো প্যানেল বোর্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের তারায় সেই কষ্টের ছাপ এবং সত্যতা অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছিল। এর কয়েক সপ্তাহ পর এলো সেই বহু প্রতীক্ষিত ফাইনাল রেজাল্টের দিন। সেদিন শ্রেয়া একটি দরকারি কাজে রাস্তা দিয়ে আনমনে হাঁটছিল। ঠিক তখনই তার এক ঘনিষ্ঠ বন্ধুর ফোন এলো। অপর প্রান্ত থেকে বন্ধুটি চিৎকার করে বলে উঠল, শ্রেয়া, তুই পেরেছিস, তুই আইপিএস হয়ে গেছিস। এই কথাটি শোনার পর মুহূর্তের জন্য শ্রেয়ার হৃৎস্পন্দন যেন থেমে গেল, তার নিঃশ্বাস আটকে এলো। তারপর মাঝ রাস্তায় দাঁড়িয়েই তার দু চোখ বেয়ে বাঁধ ভাঙা জলের ধারা গড়িয়ে পড়ল। তার মনে হল এতগুলো বছরের সমস্ত বঞ্চনা, কষ্ট, পেটের ক্ষুধা, মানুষের অপমান আর হাড় কাঁপানো একাকিত্ব যেন আজ পুরোপুরি জয়ী হয়েছে। কিন্তু ঠিক সেই পরম বিজয়ের মুহূর্তেই তার বুকের বাঁ পাশে এক তীক্ষ্ণ শূন্যতাও জেগে উঠল। সে মনে মনে ভাবল, ইস, আজ যদি এই খুশির দিনে আরিয়ান আমার পাশে থাকত। ওদিকে যখন এই অভাবনীয় খবর রূপনগর গ্রামে গিয়ে পৌঁছাল, তখন পুরো গ্রামের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। দলে দলে কৌতূহলী মানুষ আরিয়ানের সেই ভাঙা ঘরের বাইরে জড়ো হয়ে ফিসফিস করে কথাবার্তা বলতে লাগল। ভাবা যায়, ওই গরিব মজুরটার বউ আজ আইপিএস অফিসার হয়ে গেল। কেউ এই কথা শুনে হাসল, কেউ আবার সুযোগ বুঝে আরিয়ানকে খোঁটা দিল। কিন্তু আরিয়ান ঘরের অন্ধকার কোণে চুপচাপ মূর্তির মতো বসে রইল। মৃত্যুপথযাত্রী সুমিত্রা দেবী অত্যন্ত দুর্বল চোখে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুই কি এই খবরে একটুও খুশি হোস নে? আরিয়ানের দুচোখ জলে টলটল করে উঠল। সে ধরা গলায় বলল, আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি মা, কারণ আজ আমার শ্রেয়ার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হয়ে গেছে। কিন্তু এই কথাগুলো বলার সময় কষ্টে তার গলাটা বুঝে আসছিল। এরপর শুরু হল আইপিএস হওয়ার হাড় ভাঙা ট্রেনিং। সেখানে জীবনটা ছিল বাইরের দুনিয়ার চেয়েও কয়েক গুণ বেশি কঠিন। প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে ওঠা, পিঠে ভারী ওজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা একটানা দৌড়ানো, শারীরিক কসরত, কড়া অফিসারদের শাসন আর প্রতিদিন নতুন নতুন অপমান সহ্য করা। এই কঠোর পরিশ্রমে অনেকবার শ্রেয়া চরম ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ত, কিন্তু পরক্ষণেই আরিয়ানের কথা মনে করে সে আবার দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়াত। একদিন অত্যন্ত কঠিন প্যারেড অনুশীলনের সময় শ্রেয়ার পা মারাত্মকভাবে মোচকে জখম হল। ব্যথায় সে কোকিয়ে উঠল। এটা দেখে ট্রেনিং অফিসার তার মুখের ওপর কড়া ভাষায় চিৎকার করে উঠলেন, যদি সামান্য এইটুকু শারীরিক ব্যথা সহ্য করার ক্ষমতা না থাকে, তবে এখনই নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাও। পুরো ট্রেনিং মাঠের সবাই তখন এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিল। কিন্তু শ্রেয়া হার মানার পাত্রী নয়। সে তার অদম্য ইচ্ছাশক্তি দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং সেই আহত পা নিয়েই আবার দৌড়াতে শুরু করল। সেদিন মাঠে উপস্থিত বাকি সব ট্রেনিরা তার এই অমানসিক জেদ দেখে চরম সম্মানের দৃষ্টিতে তাকাতে বাধ্য হয়েছিল। রাতে হোস্টেলের নির্জন রুমে বসে সে একা একা তার পায়ের ফোলা ক্ষতে মলম লাগাচ্ছিল। ব্যথায় তার চোখ দিয়ে জল পড়ছিল। তখনই তার আরিয়ানের কথা খুব মনে পড়ে গেল। তার মনে পড়ে গেল কিভাবে আরিয়ান নিজে দিনের পর দিন না খেয়ে থেকে সেই জমানো টাকা দিয়ে তার জন্য দামি দামি বই কিনে আনত। তার দুচোখ বেয়ে নোনা জল ঝরে পড়তে লাগল। সে শূন্য ঘরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ইস, তুমি যদি আজ আমার এই লড়াইটা নিজের চোখে দেখতে পেতে। কিন্তু শহরের ওই বিলাসবহুল ঘরে বসে শ্রেয়া ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে ঠিক সেই একই সময়ে রূপনগর গ্রামে আরিয়ান তার জীবনের সবচেয়ে অন্ধকার ও ভয়াবহ সময়ের মধ্য দিয়ে পার হচ্ছিল। ক্রমাগত দারিদ্র্যের কষাঘাত, একাকিত্ব আর মানুষের সীমাহীন অপমান তাকে ভেতর থেকে আক্ষরিক অর্থেই শেষ করে দিয়েছিল। আইপিএস অফিসারের তালাকপ্রাপ্ত স্বামী হওয়ায় গ্রামের নিচু মনের লোকেরা তার কাছ থেকে সেই সামান্য মজুরির কাজটুকুও কেড়ে নিয়েছিল। ওদিকে বিনা চিকিৎসায় সুমিত্রা দেবীও এখন মৃত্যুর প্রহর গুনছিলেন। এক কাল রাতে
আরিয়ান তার ভাঙা খাটিয়ায় বসেছিল। বাইরের প্রকৃতিতে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল, আর ঘরের ভেতরে তার নিজস্ব জগৎটা পুরোপুরি শূন্য ও স্তব্ধ হয়ে গিয়েছিল। সে একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে রইল, এবং জীবনের প্রথমবারের মতো তার মনে এই ভয়ঙ্কর চিন্তাটা উঁকি দিল যে হয়তো এই পৃথিবীতে তার বেঁচে থাকার আর কোনো অর্থই অবশিষ্ট নেই। সেই একই রাতে অনেক দূরের এক আধুনিক শহরে নিজের চকচকে আইপিএস ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা শ্রেয়ার চোখ দিয়েও অনবরত জল গড়িয়ে পড়ছিল। কারণ দুনিয়ার চোখে সে আজ সফল, সে সব কিছুই পেয়েছিল, কিন্তু কেবল সেই একটি মাত্র মানুষ তার পাশে ছিল না, যে নিজের সব কিছু পুড়িয়ে তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। দেখতে দেখতে দীর্ঘ 7টি বছর চোখের পলকে পেরিয়ে গেল। এই নির্মম সময় তাদের দুজনের জীবনকে সম্পূর্ণ বিপরীত দুটি মেরুতে দাঁড় করিয়ে দিয়েছিল। একদিকে গ্রামের সেই সাধারণ মেয়ে শ্রেয়া এখন হয়ে উঠেছে এই দেশের একজন অত্যন্ত ক্ষমতাশালী ও দাপুটে আইপিএস অফিসার শ্রেয়া সিং। তার কাঁধের পোশাকে জ্বলজ্বল করা অশোক স্তম্ভ আর তারাগুলো দেখে বড় বড় সরকারি কর্মকর্তারাও ভয়ে ও সম্মানে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ত। প্রায় প্রতিদিনই খবরের কাগজের প্রথম পাতায় তার সাহসিকতা আর সততার নানা রোমাঞ্চকর গল্প বড় বড় অক্ষরে ছাপা হতো। দেশের সাধারণ মানুষ তাকে নারী শক্তির এক জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে মান্য করত। কিন্তু মুদ্রার ঠিক উল্টো পিঠে সেই রূপনগর গ্রামের এক প্রান্তে একটি ভাঙাচোরা জরাজীর্ণ কুড়ে ঘরে বাস করা আরিয়ান এখন এমন একজন নিঃস্ব ও করুণ মানুষে পরিণত হয়েছিল যাকে দেখলে পথের কুকুরও হয়তো করুণা করত। একসময় যে টগবগে যুবকটিকে পুরো রূপনগর গ্রামের সবচেয়ে বেশি পরিশ্রমী ও সৎ বলে মানা হতো, আজ সেই লোকটাই পরনে একাধিক তালিমারা ছেঁড়া পোশাক পরে এদিক ওদিক সামান্য মজুরির কাজ খুঁজে বেড়াত। তার চোখের সেই লড়াকু আলো কবেই চিরতরে নিভে গিয়েছিল। অস্থি চর্মসার শরীরটা পুষ্টিহীনতায় দুর্বল হয়ে ধনুকের মতো ঝুঁকে পড়েছিল, আর তার রুক্ষ মুখে সময়ের নিষ্ঠুর কষাঘাতের গভীর ছাপ অত্যন্ত স্পষ্ট ছিল। এর মাঝে সুমিত্রা দেবীও বিনা চিকিৎসায় ধুকে ধুকে এই মায়ার দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়েছিলেন। তার এই অকাল মৃত্যু আরিয়ানকে এই বিশাল পৃথিবীতে আক্ষরিক অর্থেই পুরোপুরি একা এবং অনাথ করে দিয়েছিল। যেদিন শ্মশানে সুমিত্রা দেবীর চিতা দাউ দাউ করে জ্বলছিল, সেদিন নিয়ম রক্ষার খাতিরে পুরো গ্রামের লোক সেখানে এসে ভিড় জমিয়েছিল। কিন্তু বিস্ময়করভাবে আরিয়ানের 2 চোখে সেদিন এক ফোঁটা জলও ছিল না। হয়তো তার বুকের ভেতরের জমানো কষ্টগুলো তার চোখের জলের চেয়েও অনেক বেশি ভারী ও বিশাল হয়ে গিয়েছিল। সে তার মায়ের জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে শুধু এতটুকুই অস্ফুট স্বরে বলেছিল, মা গো, আজ থেকে এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ রইল না। এরপর সে গ্রামের ভেতরে থাকা তাদের পুরনো বাড়িটি ছেড়ে দিয়ে গ্রামের একেবারে শেষ প্রান্তে পুরনো পুকুরের কাছে থাকা একটি পরিত্যক্ত ও ভাঙা কুঁড়ে ঘরে গিয়ে একাকী থাকতে শুরু করল। সে সারাদিন হাড় ভাঙা মজুরির কাজ করত, আর রাতে ওই অন্ধকার কুঁড়ে ঘরে চুপচাপ বসে থাকত। এমন অসংখ্য রাত তার কেটেছে যখন সারা দিনের অমানসিক পরিশ্রমের পর তার ঘরে এক দানা চালও খাওয়ার মতো থাকত না। সে শুধু এক ঘটি জল খেয়েই ঘুমিয়ে পড়ত। কিন্তু এত কিছুর পরও গ্রামবাসীদের নিষ্ঠুরতা বিন্দুমাত্র কমেনি। তারা তখনও তাকে নিয়ে আড়ালে আবডালে মজা করত। কেউ তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলে বলতো, ওই দেখ, আইপিএস ম্যাডামের বাতিল করা পুরনো স্বামী যাচ্ছে। কেউ আবার কুৎসিত হাসি হেসে বলতো, বউয়ের সাথে তখন যদি একটু মাথা খাটিয়ে তাল মিলিয়ে চলত, তবে আজ এই ছেঁড়া কাঁথায় না ঘুমিয়ে এসি বাংলোতে রাজার হালে থাকত। আরিয়ান তাদের এসব বিষাক্ত কথা নিজের কানে শুনত ঠিকই, কিন্তু এখন তার ভেতরে এসবের প্রতিবাদ করার বা জবাব দেওয়ার মতো এক বিন্দু শক্তি বা ইচ্ছাও অবশিষ্ট ছিল না। অন্যদিকে বাইরের দুনিয়ার চোখে শ্রেয়ার জীবনটা যতটা ঝলমলে ও সফল দেখাত, ভেতর থেকে তার মনটা ঠিক ততটাই শূন্য এবং হাহাকারে পূর্ণ ছিল। সে যখনই কাজের জন্য সরকারের কাছ থেকে কোনো সম্মাননা পেত কিংবা কোনো বীরত্বের মেডেল তার বুকে পরিয়ে দেওয়া হতো, তখনই তার বুকের বাপাশে এক তীব্র চিনচিনা ব্যথা জেগে উঠত। তার প্রতিটি বড় জয় তাকে খুব নির্মমভাবে আরিয়ানের সেই নিঃস্বার্থ আত্মত্যাগের কথা মনে করিয়ে দিত। অনেক রাতে সে নিজের বিশাল সরকারি বাংলোর ব্যালকনিতে একা দাঁড়িয়ে কফির মগ হাতে বিশাল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবত, যদি সেদিন সেই অভিশপ্ত রাতে আমরা দুজন আলাদা না হতাম, তবে হয়তো আজ আমাদের দুজনের জীবনটাই অন্যরকম হতে পারত। কিন্তু এখন সেসব ভেবে কোনো লাভ নেই,
কারণ সবকিছু অনেক পেছনে ফেলে আসা হয়েছে। তারপর একদিন হঠাৎ করেই সরকারি মহল থেকে নির্দেশ এলো যে শ্রেয়ার নতুন পোস্টিং সেই একই জেলাতেই হয়েছে, যে জেলার একটি ছোট গ্রাম হল রূপনগর। এই চমকপ্রদ খবরটি বাতাসের আগে পুরো জেলায় এবং রূপনগর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের যে মানুষগুলো একদিন তাকে নিয়ে ঠাট্টা করত, তারাই আজ বুক ফুলিয়ে গর্বের সাথে বলতে লাগল, দেখেছিস, আমাদের গ্রামের মেয়ে আইপিএস হয়ে আবার নিজের গ্রামে ফিরে আসছে। কিন্তু এই খবরটি শোনার পর আরিয়ানের বুকের ভেতরটা ভয়ে আর অজানা এক আবেগে প্রবলভাবে কেঁপে উঠল। সেই রাতে সে ছটফট করে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারল না। দীর্ঘ 7টি বছর পর সে কাল প্রথমবারের মতো তার প্রাণের চেয়ে প্রিয় শ্রেয়াকে নিজের চোখে দেখতে চলেছে। পরের দিন সকাল থেকেই পুরো জেলা পুলিশ লাইনে সাজ সাজ রব পড়ে গিয়েছিল। জেলার বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা ফুল হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। মিডিয়ার অসংখ্য লোক তাদের বিশাল বিশাল ক্যামেরা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। ঠিক তখনই সাইরেন বাজিয়ে পুলিশের পাইলট কারের পেছনে একটি চকচকে সাদা রঙের সরকারি গাড়ি ধীরে ধীরে মাঠের ভেতরে এসে ঢুকল। গাড়ির দরজা খোলার সাথে সাথে নিজের জমকালো আইপিএস ইউনিফর্মে সজ্জিত হয়ে শ্রেয়া অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে বাইরে পা রাখল। তার চেহারায় এক অদ্ভুত ধারালো আত্মবিশ্বাস ছিল, চোখের দৃষ্টিতে ছিল অপরাধীদের জন্য তীক্ষ্ণ সতর্কবার্তা, আর তার 2 কাঁধে জ্বলজ্বল করা তারাগুলো যেন তার অমানসিক পরিশ্রম আর জয়ের গল্প সমস্বরে বলছিল। তার আগমনে পুরো প্যারেড মাঠ মুহূর্তের মধ্যে করতালিতে মুখরিত হয়ে উঠল। কিন্তু সেই জাঁকজমকপূর্ণ ভিড় আর ক্যামেরার ফ্ল্যাশ থেকে অনেক দূরে রাস্তার এক কোণে একটি গাছের আড়ালে ছেঁড়া ও ধুলোমাখা পোশাকে দাঁড়িয়ে থাকা আরিয়ান কেবল একদৃষ্টে তাকেই দেখছিল। তার কোটরগত চোখ দুটো জলে ভিজে উঠল। তার মনে পড়ে গেল সেই পুরনো দিনগুলোর কথা, যখন এই মেয়েটাই তার সাথে তাদের ভাঙা খাটিয়ায় বসে আধপেটা খেয়ে বড় বড় স্বপ্ন দেখত। আর আজ সে এত বিশাল এক উচ্চতায় পৌঁছে গেছে যে হয়তো সে আর আরিয়ানের এই গরিব দুনিয়ার সামান্যতম অংশটুকুও নয়। ওদিকে শ্রেয়া যখন সালাম গ্রহণ করে ধীর পায়ে অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই এক লহমার জন্য তার তীক্ষ্ণ নজর ভিড় ঠেলে অনেক দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের ওপর গিয়ে পড়ল। সময় যেন ওই এক মুহূর্তের জন্য পুরোপুরি থমকে গেল। দীর্ঘ 7 বছরের অবর্ণনীয় কষ্ট, বুক ফাটা ভালোবাসা, যন্ত্রণাদায়ক বিচ্ছেদ আর অমানসিক সংগ্রাম সবকিছু যেন একটি সিনেমার রিলের মতো তার চোখের সামনে দিয়ে ভেসে গেল। সে দেখল আরিয়ান আগের চেয়ে একেবারে বদলে গেছে। অযত্নে বেড়ে ওঠা উস্কো খুস্কো দাড়ি, পুষ্টিহীনতায় ধনুকের মতো ঝুঁকে পড়া শরীর, পরনে তালিমারা ছেঁড়া কাপড় আর চোখের গভীরে এক সীমাহীন পাহাড় সমান ক্লান্তি। এই দৃশ্য দেখে শ্রেয়ার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা সজোরে মুঠোয় চেপে ধরেছে। সে আক্ষরিক অর্থেই শ্বাস নিতে পারছিল না, কিন্তু সে চাইলেও কিছু করতে পারল না, কারণ পরমুহূর্তেই প্রোটোকল অনুযায়ী মিডিয়ার অসংখ্য লোক আর পুলিশের অন্যান্য কর্তারা তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আরিয়ান এই সুযোগে কাউকে কিছু না বলে চুপচাপ ভিড়ের মাঝে হারিয়ে গেল। সেই রাতে শ্রেয়া তার নতুন সরকারি বাংলোর বিশাল ড্রয়িং রুমে একা বসেছিল। তার সামনের টেবিলে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলার ফাইল স্টুপ করে রাখা ছিল, কিন্তু তার বিন্দুমাত্র মনোযোগ সেই কাজে ছিল না। তার মস্তিষ্কে কেবল আরিয়ানের সেই রুগ্ন বিধ্বস্ত চেহারাটাই বারবার ঘুরপাক খাচ্ছিল। সে নিজেকেই নিজে বারবার জিজ্ঞেস করতে লাগল, আমার আরিয়ান এতটা খারাপভাবে ভেঙে পড়ল কিভাবে? ওর এই অবস্থার জন্যে কি আমি দায়ী? অন্যদিকে আরিয়ান সেই একই রাতে তার পুরনো স্যাঁতসেঁতে কুঁড়ে ঘরে বসে ভাঙা হারিকেনের মিটমিটে আলোতে শুকনো রুটি আর পেঁয়াজ খাচ্ছিল। বাইরে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছিল, যার ফলে টিনের চালটা বিকট শব্দ করছিল। হঠাৎ গ্রামের একজন কৌতূহলী লোক তার কুঁড়েঘরের কাছে এসে উঁকি দিয়ে উপহাসের সুরে বলল, আরে আরিয়ান, শুনলাম তোর প্রাক্তন বউ নাকি অনেক বড় অফিসার হয়ে আজ জেলায় ফিরে এসেছে। আরিয়ান রুটি চিবানো থামিয়ে অত্যন্ত ধীর গলায় বলল, সে এখন আর আমার বউ নয় ভাই, সে এখন সরকারের অফিসার। লোকটি হো হো করে হেসে ফেলল এবং বলল, তা ঠিক, কিন্তু এটা তো পুরো গ্রাম জানে যে তোর ওই ঘামের জমানো টাকার জন্যেই তো সে আজ ওই চেয়ারে গিয়ে বসেছে। লোকটি নিজের কথা বলে চলে গেল ঠিকই, কিন্তু তার এই চরম সত্য কথাটি আরিয়ানের আহত বুকে যেন নতুন করে শেল বিধিয়ে দিল। সেই গভীর রাতে অনেক দীর্ঘদিন পর আরিয়ান তার বিছানার নিচ থেকে একটি পুরনো জং ধরা লোহার বাক্স সযত্নে বের করে আনল। সেই বাক্সের ভেতরে তাদের একসাথে কাটানো সময়ের কিছু পুরনো ছবি ছিল, শ্রেয়ার ফেলে যাওয়া কিছু পুরনো বই ছিল, আর ছিল একটি বিবর্ণ হয়ে যাওয়া লাল রঙের ওড়না,
যা তাদের বিয়ের দিন শ্রেয়া নিজের মাথায় পড়েছিল। আরিয়ান তার কাঁপা কাঁপা হাতে সেই লাল ওড়নাটি মুখের কাছে তুলে নিল এবং তার 2 চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগল। ঠিক একই সময় বাংলোতে বসে শ্রেয়াও সেই রাতে নিজের ঘরে একটি পুরনো ডায়েরি খুলে পড়ছিল। ডায়েরির একটি জরাজীর্ণ পাতায় আরিয়ান একসময় নিজের হাতে লিখেছিল, শ্রেয়া, জীবনে চলার পথে যদি কখনো তুই আমার কাছ থেকে অনেক দূরে চলে যাস, তবুও মনে রাখিস তোর প্রতিটি জয়ে এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হওয়া মানুষটা আমিই হব। নিজের পুরনো ডায়েরিতে এই লেখাটা আজ নতুন করে পড়তেই শ্রেয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ফেলল। পরের দিন সকালে জেলা পুলিশের হেডকোয়ার্টার থেকে একটি অত্যন্ত গোপন ও বড় অপারেশনের নির্দেশ এল। খবর পাওয়া গেছে যে রূপনগর গ্রামের ঠিক পাশের একটি পরিত্যক্ত জঙ্গলে অবৈধ মদের এক বিশাল চোরা কারবার চলছে। শ্রেয়া আর কালবিলম্ব না করে নিজে একটি ভারী সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে সেই এলাকায় উপস্থিত হল। পুলিশ জিপের সাইরেন শুনে সেখানে সাথে সাথে এক বিশাল হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হল। অপরাধীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে মরিয়া হয়ে উঠল। সেই ভয়ানক বিশৃঙ্খলার মাঝেই চোরাকারবারিদের একটি ভারী মালবাহী ট্রাক তীব্র গতিতে সমস্ত ব্যারিকেড ভেঙে ঠিক শ্রেয়ার দিকে ছুটে এল। সবকিছু এত দ্রুত এবং আকস্মিকভাবে ঘটছিল যে শ্রেয়া বা সেখানে উপস্থিত অন্য কোনো পুলিশ অফিসারই পরিস্থিতি সামলে ওঠার বা সরে যাওয়ার এতটুকু সুযোগ পেল না। শ্রেয়া বুঝতে পারল মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক সেই অন্তিম মুহূর্তে রাস্তার ধারের ভিড় থেকে একজন লোক নিজের জীবনের মায়া তুচ্ছ করে পাগলের মতো দৌড়ে এলো এবং ট্রাকটি শ্রেয়াকে চাপা দেওয়ার ঠিক 1 সেকেন্ড আগে সে শ্রেয়াকে ধাক্কা দিয়ে রাস্তার একপাশে সরিয়ে দিল। কিন্তু নিজেকে সে আর বাঁচাতে পারল না। রাক্ষসে ট্রাকটি তার শরীরকে প্রচণ্ড জোরে আঘাত করে দ্রুত গতিতে বেরিয়ে গেল। লোকটি ছিটকে গিয়ে রাস্তার পাশের পাথুরে মাটিতে লুটিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে চারপাশ রক্তে ভেসে গেল। পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে সাথে সাথে দৌড়ে এলো। শ্রেয়া মাটি থেকে কোনো মতে উঠে যখনই মাটিতে পড়ে থাকা লোকটির চেহারার দিকে তাকালো, তখন আতঙ্কে তার নিঃশ্বাস পুরো আটকে গেল। সেই রক্তাক্ত আর ক্ষতবিক্ষত মানুষটি আর কেউ নয়, সে ছিল আরিয়ান। তার মাথা ফেটে চৌচির হয়ে গেছে এবং সেখান থেকে গল গল করে রক্ত ঝরছে। শ্রেয়া দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, আরিয়ান! দীর্ঘ 7টি বছর পর এই প্রথমবারের মতো তার মুখ থেকে আপন সুরে এই নামটা বেরোল। আরিয়ান অতি কষ্টে তার রক্তমাখা চোখের পাতা ধীরে ধীরে খুলল। সে ব্যথায় নীল হয়ে যাওয়া ঠোঁট দিয়ে সামান্য একটু হাসার চেষ্টা করে অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, তুই তুই ঠিক আছিস তো রে? এই কথাটি শোনা মাত্রই শ্রেয়ার 2 চোখ বেয়ে বাঁধ ভাঙা জলের ধারা গড়িয়ে পড়ল। সে কোনো প্রোটোকলের পরোয়া না করে সাথে সাথে পুলিশের জিপে করে আরিয়ানকে নিয়ে জেলা সদর হাসপাতালের দিকে ছুটল। পুরো রাস্তা সে পাগলের মতো কাঁদতে কাঁদতে নিজের রক্তমাখা হাতে আরিয়ানের হাতটা শক্ত করে ধরে বসে রইল। হাসপাতালে পৌঁছানোর পর ইমার্জেন্সি রুমের ডাক্তার আরিয়ানকে পরীক্ষা করে অত্যন্ত গম্ভীর মুখে শ্রেয়াকে বললেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে ম্যাডাম, আর মাত্র কিছুক্ষণ দেরি হলে ওনার প্রাণ বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। এই ভয়ানক কথাটি শুনতেই শ্রেয়ার বুকটা ভয়ে কেঁপে উঠল। দীর্ঘ অস্ত্রোপচারের পর রাতে যখন আরিয়ানের জ্ঞান ফিরল, তখন সে নিজেকে একটি বিলাসবহুল ভিআইপি কেবিনের বিছানায় আবিষ্কার করল। সে চোখ ঘুরিয়ে দেখল তার সামনের চেয়ারে পুরো আইপিএস ইউনিফর্ম পরে শ্রেয়া চুপচাপ বসে আছে। শ্রেয়ার চোখ দুটো জবার মতো লাল হয়ে ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে সে ঘণ্টার পর ঘণ্টা ধরে একটানা কেঁদেছে। বেশ কিছুক্ষণ দুজনে কোনো কথা না বলে শুধু একে অপরের চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর আরিয়ান অপরাধীর মতো নিজের চোখ নামিয়ে নিয়ে ধীর গলায় বলল, তোর আমাকে এই বড় হাসপাতালে আনা একদমই উচিত হয়নি। আমি একজন সামান্য মজুর। শ্রেয়ার গলা আবেগে প্রবলভাবে কেঁপে উঠল। সে বলল, কি বলছো এসব? তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছ। আরিয়ান অত্যন্ত ম্লান একটি হাসি হেসে উত্তর দিল, এতে নতুন কি? আমার তো আগে থেকেই অভ্যেস আছে। আমি তো সবসময় নিজের সবকিছু বাজি রেখে তোকেই বাঁচিয়ে এসেছি। এই একটি বাক্যের অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে শ্রেয়া যেন ভেতর থেকে চুরমার হয়ে গেল। তার কান্না কিছুতেই থামছিল না। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আরিয়ানকে জিজ্ঞেস করল, তুমি এত বদলে গেলে কেন আরিয়ান? কেন নিজের এই অবস্থা করেছ? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, যখন একজন মানুষের জীবনে বেঁচে থাকার শেষ কারণটাও চিরতরে শেষ হয়ে যায়, তখন সে এমনই জ্যান্ত লাশে পরিণত হয়ে যায়। এই কথার পর কেবিনের ভেতর এক পিন পতন দম বন্ধ করা নীরবতা নেমে এলো। বাইরের প্রকৃতিতে ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল।
ঠিক সেই একই রকম প্রবল বৃষ্টি যা আজ থেকে 7 বছর আগে তাদের ডিভোর্সের অভিশপ্ত দিনে হয়েছিল। জানালার কাঁচ দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে শ্রেয়ার চোখের সামনে পুরনো সব স্মৃতি জীবন্ত হয়ে ভাসতে লাগল। সে অত্যন্ত কাঁপা গলায় দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি এই 7টা বছর আমাকে প্রতিটা মুহূর্তে ঘৃণা করেছ? আরিয়ান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাল। তার সেই গভীর চোখে একরাশ না বলা কষ্ট ছিল ঠিকই, কিন্তু সেখানে ঘৃণার কোনো ছিটে ফোঁটাও ছিল না। সে অত্যন্ত শান্ত স্বরে বলল, যাকে একবার সত্যিকারের মন থেকে ভালোবাসা যায় তাকে চাইলেও কোনোদিন ঘৃণা করা যায় না রে। এই চরম সত্য কথাটি শুনতেই শ্রেয়ার হৃদয় পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে তার জীবনের প্রথমবারের মতো খুব গভীরভাবে অনুভব করল যে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়তো সেই মানুষটিকে হেলায় হারিয়েই করেছে যে তাকে দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবেসেছিল। কিন্তু সে তখনও এটা জানত না যে আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা তার জন্য অপেক্ষা করছে, যা শোনামাত্র খুব শিগগিরই তার চেনা পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে যেতে চলেছে। হাসপাতালের ওই কেবিনের ভেতর রাত তখন অনেক গভীর হয়ে গিয়েছিল। বাইরে একটানা বৃষ্টি পড়ছিল, আর জানালার কাছে আছড়ে পড়া বৃষ্টির শব্দ ঘরের ভেতরের ভারী নীরবতাকে আরও বেশি প্রকট করে তুলছিল। আরিয়ান ব্যথার ওষুধ খেয়ে বিছানায় চুপচাপ শুয়েছিল, আর শ্রেয়া তার সামনে চেয়ারে বসে এক দৃষ্টে তাকেই দেখছিল। 7 বছর আগে যে মানুষটিকে সে ভুল বুঝে ভাঙা হৃদয় নিয়ে চিরতরে ছেড়ে গিয়েছিল, আজ সেই মানুষটি নিজের জীবনের বিন্দুমাত্র পরোয়া না করে মৃত্যুর মুখ থেকে তাকে ছিনিয়ে এনেছে। শ্রেয়ার ভেতরের অহংকার আর অভিমানগুলো খুব বাজেভাবে ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। সে শত চেষ্টা করেও আরিয়ানের সেই রুগ্ন মুখের ওপর থেকে নিজের চোখ ফেরাতে পারছিল না। এত বছর অমানসিক কষ্ট সহ্য করার পরও তার ওই দুটো চোখে সেই একই সত্যতা, সেই একই নিঃস্বার্থ ভালোবাসা ছিল। শুধু পার্থক্য একটাই ছিল যে নিষ্ঠুর জীবন সেই সুন্দর ভালোবাসাকে এক নিদারুণ কষ্টে পরিণত করেছিল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান ধীরে ধীরে চোখ খুলে অত্যন্ত ধীর গলায় বলল, এখন অনেক রাত হয়েছে, তোমার এবার নিজের বাংলোতে ফিরে যাওয়া উচিত। তাছাড়া আমি এখানে থাকলে তোমার সম্মান নষ্ট হবে, লোকজন নানা রকম আজেবাজে কথা বলবে। শ্রেয়ার দু চোখ সাথে সাথে জলে ভরে উঠল। সে বলল, ওই স্বার্থপর লোকজনের কথা শুনতে শুনতেই তো আজ আমরা দুজন আলাদা হয়ে এত দূর পৌঁছে গেছি। আর লোকের কথায় কান দেব না। আরিয়ান এই কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে গেল। ঠিক সেই সময় ডিউটিরত ডাক্তার কেবিনের ভেতর প্রবেশ করলেন এবং পেশাদারি গলায় বললেন, ম্যাডাম, ওনার শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে, ওনাকে এখন অন্তত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, আপনি ওনাকে ডিস্টার্ব করবেন না। ডাক্তার নিজের কথা বলে চলে গেলেন, কিন্তু শ্রেয়ার অপরাধী চোখ দুটো আরিয়ানের সেই দুর্বল কঙ্কালসার শরীরের দিকেই আটকে রইল। তার স্পষ্ট মনে পড়ল, একসময় এই শক্ত সমর্থ মানুষটাই ঘণ্টার পর ঘণ্টা মাঠে অমানসিক মজুরি করার পরও বাড়ি ফিরে তার দিকে তাকিয়ে প্রাণ খুলে হাসতে পারত। আর আজ অপুষ্টি আর অযত্নে তার বুকের হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে। পরের দিন খুব ভোরে শ্রেয়া হাসপাতাল থেকে বেরিয়ে সোজা রূপনগর গ্রামে গিয়ে পৌঁছাল। তার মনের ভেতর এক অদ্ভুত অজানা অস্থিরতা কাজ করছিল। তার আইপিএস সত্তা এবং নারী মন বারবার তাকে বলছিল যে এই পুরো ঘটনার আড়ালে কোথাও না কোথাও এমন কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সে গত 7 বছরেও জানতে পারেনি। সে গ্রামের পথ ধরে সোজা আরিয়ানের সেই পুরনো বাড়ির কাছে গিয়ে পৌঁছাল। বাড়িটা এখন আর বাড়ি নেই, বরং সেটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। চারদিকে ভাঙা দেয়াল, মরিচা পড়া সদর দরজা, আর মেঝেতে ছড়ানো ধুলো আর মাকড়সার জাল। সে ধীরে ধীরে অত্যন্ত সন্তর্পণে ঘরের ভেতর ঢুকল। ঘরের এক অন্ধকার কোণে সেই পুরনো জং-ধরা লোহার বাক্সটা রাখা ছিল, সেই একই বাক্স যা আরিয়ান তার জীবদ্দশায় কখনো কাউকে ছুঁতে বা খুলতে দিত না। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে বাক্সের তালাটি ভেঙে সেটি খুলল। ভেতরে পুরনো কিছু সাদা কালো ছবি, শ্রেয়ার ফেলে যাওয়া কিছু বই আর কিছু ভাঁজ করা কাগজ সযত্নে রাখা ছিল। সেগুলোর মধ্য থেকে সবচেয়ে পুরনো একটি কাগজ খুলতেই সেটির দিকে তাকিয়ে তার নিঃশ্বাস পুরোপুরি আটকে গেল। ওটা ছিল একটি পুরনো ব্যাংকের রসিদ। তাতে স্পষ্টভাবে লেখা ছিল যে আরিয়ান তার বাবার রেখে যাওয়া শেষ সম্বল, শেষ জমিটুকু বিক্রি করে যে টাকা পেয়েছিল তার পুরো অংশটাই সে শ্রেয়ার আইপিএস কোচিংয়ের ফি হিসেবে ব্যাংকে জমা করেছিল। এই চরম সত্যটা নিজের চোখে দেখে শ্রেয়ার চোখ দুটো বিস্ময়ে ও অনুশোচনায় বড় বড় হয়ে গেল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল।
সে দ্রুত দ্বিতীয় কাগজটি খুলল। সেটা ছিল একটি পুরনো চিঠি, যা আরিয়ানের নিজের হাতের লেখায় লেখা ছিল। যদি কোনোদিন আমার শ্রেয়া এই সত্যিটা জানতে পারে, তাহলে হয়তো সে এই সব কিছুর জন্য নিজেকেই চরম দোষারোপ করবে এবং শান্তিতে থাকতে পারবে না। তাই আমার অনুরোধ, এই কথাটা তাকে যেন কেউ কখনো না বলে। এই কয়েকটি লাইন পড়তেই শ্রেয়ার দুচোখ দিয়ে নদীর স্রোতের মতো জলের ধারা নেমে এলো। সে আর নিজের ভার সইতে না পেরে সেখানেই ধুলোমাখা মাটিতে বসে পড়ল। দীর্ঘ 7টি বছর ধরে সে অহংকারে এটাই ভেবে এসেছে যে আরিয়ান ছিল তার জীবনের একটি অত্যন্ত দুর্বল ও ভুলে যাওয়ার মতো অধ্যায়। কিন্তু আসল সত্যিটা হল, এই একজন মানুষই তাকে আইপিএস বানানোর জন্য নিজের পুরো জীবনটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, শুধু তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। ঠিক তখনই তার পেছন থেকে একটি অতি পরিচিত আওয়াজ এলো। কিরে মা, এবার তুই আসল সত্যিটা বুঝতে পারলি তো? শ্রেয়া চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে দেখল, ঘরের দরজার সামনে গ্রামের সেই বৃদ্ধ শিক্ষক রহমান মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন। তার বুড়ো চোখেও আজ জল টলটল করছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে গত 7 বছর ধরে লুকিয়ে থাকা সমস্ত ভয়ঙ্কর সত্যিটা বলতে শুরু করলেন। শোন মা, যে চুরির মিথ্যে দায়ে সেদিন গ্রামের ওই অমানুষগুলো আরিয়ানকে পশুর মতো পিটিয়েছিল, তা পুরোটাই ছিল একটা সাজানো নাটক। আসল নোংরা খেলাটা খেলেছিল তোর আপন ভাই বিশাল আর জমিদারের ছেলে রঞ্জিত মিলে। কারণ তোর ভাই বিশাল কখনোই এটা মেনে নিতে পারেনি যে তুই একজন গরিব জেলের ঘরে গিয়ে সুখে সংসার করবি। এমনকি যেদিন তোদের কোর্টে ডিভোর্স হল, সেদিনও আরিয়ান শেষ মুহূর্ত পর্যন্ত তোর মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করেছিল যে তুই অন্তত একবার ওর হয়ে কিছু বলবি। কিন্তু তার আগেই তোর ভাই বিশাল তোকে এই বলে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল যে যদি তুই আরিয়ানের সাথে সম্পর্ক রাখিস, তবে সে আরিয়ানের জীবনটা চিরতরে শেষ করে দেবে। এই ভয়ঙ্কর কথাগুলো শোনার পর শ্রেয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার চারপাশের দুনিয়াটা যেন বন বন করে ঘুরতে লাগল। তার নিঃশ্বাস অস্বাভাবিক দ্রুত হতে লাগল। সে মাথা নেড়ে চিৎকার করে বলল, না না মাস্টার মশাই, এটা ডাহা মিথ্যে কথা। রহমান মাস্টারের চোখ ভিজে উঠল। তিনি পরম স্নেহে বললেন, না রে মা, দুর্ভাগ্যবশত এটাই একমাত্র সত্যি। আরিয়ান সেদিনও নির্দোষ ছিল, আর আজও সে নির্দোষ। সে কখনোই কোনো ভুল করেনি। এই কথাটি শোনার পর শ্রেয়া আর এক মুহূর্তও নিজেকে সামলাতে পারল না। সে ওই ধুলোমাখা মেঝেতেই হাউ মাউ করে কেঁদে ফেলল। তার মনে হচ্ছিল যেন কেউ তার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলতে থাকা এক বিশাল আগুন ধরিয়ে দিয়েছে। 7 বছর, দীর্ঘ 7টি বছর ধরে সে প্রতিনিয়ত সেই মানুষটাকে ভুল বুঝে এসেছে, তাকে ঘৃণা করেছে, যে মানুষটা তাকে নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসেছিল। ঠিক সেই মুহূর্তেই গ্রামের একটি কম বয়সী ছেলে হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরের ভেতর এলো এবং চিৎকার করে বলল, শ্রেয়া ম্যাডাম, জলদি চলুন, হাসপাতাল থেকে আরিয়ানকে ছাড়িয়ে আনা হয়েছে, কিন্তু এখন পুকুর পাড়ের কুঁড়েঘাড়ে ওর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই শ্রেয়া এক মুহূর্তও সময় নষ্ট না করে কুঁড়েঘরের দিকে পাগলের মতো দৌড় দিল। বাইরে তখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কাঁচা রাস্তা কাদায় পিছল হয়ে গিয়েছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে কেবল অন্ধের মতো দৌড়াতে লাগল। যখন সে হাঁপাতে হাঁপাতে সেই পরিত্যক্ত কুঁড়েঘরে পৌঁছল, তখন ভেতরের দৃশ্য দেখে তার বুকের রক্ত হিম হয়ে গেল। আরিয়ান কুঁড়েঘরের স্যাঁতস্যাঁতে মাটিতে পড়ে গিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে কাশছিল। তার মুখ দিয়ে তাজা রক্ত বেরোচ্ছিল। গ্রামের 2জন লোক অত্যন্ত অসহায়ভাবে তাকে ধরে সামলানোর চেষ্টা করছিল। শ্রেয়া এই ভয়ানক দৃশ্য দেখে প্রায় দিশাহারা হয়ে তার পাশে গিয়ে ধপ করে বসে পড়ল এবং চিৎকার করে ডাকল, আরিয়ান! আরিয়ান অতি কষ্টে তার রক্তমাখা চোখ দুটো ধীরে ধীরে খুলল। নিজের সামনে এত বছর পর শ্রেয়াকে এত কাছ থেকে দেখে সে সেই পুরনো ম্লান হাসিটা হাসল এবং অস্পষ্ট স্বরে বলল, কি রে পাগল, তুই আবার আমার জন্য কাঁদছিস? শ্রেয়া তখন অনুশোচনায় আর কষ্টে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে আরিয়ানের রুক্ষ মুখটা নিজের 2 হাতে পরম মমতায় চেপে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে তুমি যে কোনো শাস্তি দাও, কিন্তু দয়া করে আমাকে মাফ করে দাও আরিয়ান। আমি সত্যি বলছি, আমি এসবের কিচ্ছু জানতাম না। আরিয়ান তার চোখের দিকে অত্যন্ত শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকল এবং ধীর গলায় বলল, এখন এসব পুরনো কথা বলে আর কি লাভ রে? শ্রেয়া জোরে জোরে মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল,
অবশ্যই লাভ আছে, কারণ আমি আমার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভুলটা করে ফেলেছি। বাইরে তখন ঝড়ের তাণ্ডব আরও প্রবল হয়ে উঠেছিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর কুড়েঘরের ফুটো হয়ে যাওয়া টিনের ছাদ ঝোড়ো বাতাসে কাঁপছিল। শ্রেয়া আর কোনো কিছুর পরোয়া না করে আরিয়ানকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। গত 7 বছরের জমানো কষ্ট, অভিমান আর না বলা ভালোবাসা যেন সেই এক মাহেন্দ্রক্ষণে বাঁধ ভেঙে বাইরে বেরিয়ে আসছিল। আরিয়ানের চোখ দিয়েও তখন অনবরত জল গড়িয়ে পড়ছিল। সে ভাঙা গলায় অত্যন্ত স্নেহের সুরে বলল, আমি তোকে আমার জীবনে কখনো কোনো কিছুর জন্য দোষ দিইনি রে শ্রেয়া। এই কথাটি শুনতেই শ্রেয়া আরও জোরে শব্দ করে কেঁদে উঠল। কিন্তু আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আরিয়ান। ঠিক সেই চরম আবেগের মুহূর্তেই সেখানে আচমকা বিশাল এসে হাজির হল। সে শ্রেয়াকে তার সবচেয়ে ঘৃণিত শত্রু আরিয়ানের বুকে জড়িয়ে থাকতে দেখে রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠল, তোর কি একটুও লজ্জা নেই শ্রেয়া? তুই আইপিএস অফিসার হয়েও আবার এই ছোট লোকটার জন্যে কাঁদছিস? কিন্তু আজকের শ্রেয়া আর 7 বছর আগের সেই ভীতু অসহায় শ্রেয়া ছিল না। সে আরিয়ানের পাশ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে তখন জল ছিল ঠিকই, কিন্তু তার পুরো চেহারাটা যেন আগুনের মতো ধকধক করে জ্বলছিল। সে সোজা এগিয়ে গিয়ে বিশালের ঠিক সামনে গিয়ে দাঁড়াল এবং আঙুল উঁচিয়ে কড়া গলায় বলল, মুখ সামলে কথা বলবি। যে মানুষটাকে তুই সারা জীবন গরিব আর অপদার্থ বলে গালি দিতি, জেনে রাখ সেই মানুষটাই নিজের পুরো জীবনটাকে ধ্বংস করে আমাকে আজ এই আইপিএস বানিয়ে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিশাল এই চরম সত্যটা শুনে মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। শ্রেয়ার গলা রাগে আরও ভারী ও ভয়ঙ্কর হয়ে উঠল। আর তুই নিজের অহংকারের জন্য শুধু মানুষের সাজানো সম্পর্কগুলো নির্দয়ভাবে ভেঙেছিস। ততক্ষণে পুরো গ্রামের অসংখ্য মানুষ ওই কুঁড়েঘরের বাইরে জড়ো হয়েছিল। সবাই পিনপতন নীরবতায় চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। শ্রেয়া সেখানে উপস্থিত সবার সামনে গিয়ে অত্যন্ত গর্বের সাথে আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। তারপর সে উঁচু গলায় ঘোষণা করল, আপনারা সবাই আজ খুব ভালোভাবে শুনে নিন। 7 বছর আগে আমি আপনাদের দুনিয়ার মিথ্যা কথায় প্ররোচিত হয়ে আমার নিজের স্বামীকে, আমার ভালোবাসাকে হারিয়েছিলাম, কিন্তু আজ থেকে আর তা হবে না। এই কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত গ্রামবাসী বিস্ময়ে হতবাক হয়ে গেল। বিশাল চরম অপমানিত হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। কিন্তু সেই প্রথমবারের মতো গ্রামের প্রতিটি মানুষের চোখে আরিয়ানের জন্য এক অদ্ভুত গভীর সম্মান দেখা যাচ্ছিল। এরপরের কয়েকটা দিন শ্রেয়া নিজের হাতে আরিয়ানের দেখাশোনা করতে লাগল। সে তার বিলাসবহুল সরকারি বাংলো পুরোপুরি ছেড়ে দিয়ে ওই জরাজীর্ণ ভাঙা কুড়েঘরেই আরিয়ানের সাথে থাকতে শুরু করল। গ্রামের মহিলারা দূর থেকে অবাক হয়ে দেখত যে এত বড় এবং ক্ষমতাশালী একজন আইপিএস অফিসার এখন তার পুরনো অসুস্থ স্বামীর জন্য নিজের হাতে মাটির চুলায় রান্না করছে। কিন্তু শ্রেয়া এখন আর দুনিয়ার কারও কোনো কথার পরোয়া করত না। কয়েক সপ্তাহ পরের কথা, এক মনোরম রাতে আরিয়ান শরীর কিছুটা সুস্থ হওয়ার পর কুঁয়েঘরের বাইরে একটি চেয়ারে বসে বিশাল রাতের আকাশ দেখছিল। শ্রেয়া 2 কাপ চা হাতে নিয়ে তার ঠিক পাশে এসে বসল। চারপাশে তখন মিষ্টি ঠান্ডা হাওয়া বইছিল। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে এক প্রশান্তির নীরবতা বিরাজ করল। তারপর শ্রেয়া চায়ের কাপটা নামিয়ে রেখে অত্যন্ত ধীরে ভালোবাসার সুরে বলল, আরিয়ান, আমি যদি আজ আবার নতুন করে তোমার এই হাতটা ধরতে চাই, তবে তুমি কি? আরিয়ান ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাল। তার ওই শান্ত চোখে সেই পুরনো পবিত্র ভালোবাসা আজও বিন্দুমাত্র মলিন হয়নি। সে অত্যন্ত মৃদু একটি হাসির সাথে পাল্টা প্রশ্ন করল, তুই কি পারবি আমার মতো এতটা ভেঙে পড়া নিঃস্ব একটা মানুষের সাথে তোর পুরো জীবনটা কাটাতে? শ্রেয়ার দুচোখ সাথে সাথে আনন্দে আর আবেগে ভিজে উঠল। সে আরিয়ানের রুক্ষ হাতটা নিজের 2 হাতে শক্ত করে চেপে ধরে দৃঢ় গলায় বলল, তুমি একটুও ভেঙে পারোনি আরিয়ান, বরং এই স্বার্থপর দুনিয়া তোমাকে জোর করে ভেঙে দিয়েছিল। আর এখন থেকে আমি তোমাকে নিজের হাতে নতুন করে বাঁচতে শেখাব। এই কথাটি শোনার পর আরিয়ানের চোখ থেকে একটি পরম তৃপ্তির জলের ধারা গড়িয়ে পড়ল। দীর্ঘ 7টি বছর পর এই প্রথমবারের মতো তার ক্লান্ত চেহারায় এক স্বর্গীয় প্রশান্তি দেখা গেল। এর কয়েক মাস পর রূপনগর গ্রামটি আবার এক নতুন উৎসবের সাক্ষী হল। পুরো গ্রাম আজ আরেকবার সেই পুরনো মন্দিরের সামনে জড়ো হয়েছিল, ঠিক যেখান থেকে 7 বছর আগে তাদের গল্পের শুরু হয়েছিল। কিন্তু এবারের দৃশ্যপটটা ছিল সম্পূর্ণ আলাদা। গ্রামের সাধারণ মানুষ আজ হাসি মুখে তাদের ওপর ফুল ছিটোচ্ছিল, উৎসবের ঢোল বাজছিল। আর সেই মন্দিরের পবিত্র বেদির সামনে নিজের আইপিএস ইউনিফর্মে সগর্বে দাঁড়িয়ে থাকা শ্রেয়া সবার সামনে আরিয়ানের হাত শক্ত করে ধরল।
তার চোখে তখন একরাশ অহংকার আর গর্ব। সে উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, জীবনে যদি কখনো এমন কোনো মানুষের দেখা পান যে আপনাকে আপনার স্বপ্নের চেয়েও বেশি ভালোবাসে, তবে ভুলেও তাকে কখনো হারিয়ে যেতে দেবেন না। আরিয়ানের চোখ ভিজে উঠল, কিন্তু এবার তা ছিল চরম আনন্দের অশ্রু। মন্দিরের পবিত্র ঘণ্টা বেজে উঠল, মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে রোদে ঝলমল করে উঠল, আর দীর্ঘ ৭ বছর আগে ভেঙে চুরমার হয়ে যাওয়া দুটো জীবন অবশেষে চিরকালের জন্য এক সুতোয় বাঁধা পড়ল।